Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। আপনারা শুনছেন কাহানি। গল্পপ্রেমী পাঠক পাঠিকাদের জন্য নির্ঝরের স্বপ্ন প্রযোজিত কাহিনী গল্প পাঠের অনুষ্ঠানে চিরকালীন ও সমকালীন সাহিত্যিকদের গল্পে আপনাদের স্বাগত। গল্প আপনাদের ভালো লাগলে বন্ধুরা অনেক অনেক লাইক, শেয়ার, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতো একজন শ্রোতার সাথে আমাদের সাহিত্যের বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ করে দিন। আপনার কাছে স্বরচিত গল্প যদি থাকে আমাদের 7980460032 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান এবং আমরা তা প্রকাশ করার সুযোগ পেয়ে সমৃদ্ধ হতে পারি। গল্প পাঠের আসরে আজকের গল্প অতীতের মুখোমুখি। রচনা মুনমুন বল। লেখিকা কালিম্পংয়ের বাসিন্দা এবং আমাদের এই কাহিনী গল্প পাঠের নিয়মিত শ্রোতা। তার লেখা গল্প পাঠ করতে পেরে আমরা সমৃদ্ধ হতে পেরেছি। এজন্য নির্ঝরের স্বপ্নের পক্ষ থেকে লেখিকাকে আন্তরিক ধন্যবাদ জানাই। গল্পে যারা কণ্ঠদান করেছেন তারা হলেন সৌভিক, সুদীপ্ত, সুমিতা, অরূপ এবং সঞ্জয়। সম্পাদনা অরূপ দাস। আবহ এবং বিশেষ শব্দ প্রয়োগ নিলয় ঘোষ। নন্দিনীর ভালো নাম রাজেন্দ্র নন্দিনী। ঠাকুমা শখ করে রেখেছিলেন। উনি বলতেন ওকে পরিবারের বেশ কয়েক পুরুষ আগের এক রাজকুমারীর মতো দেখতে। সে বহুকাল আগের কথা। সম্রাট আকবরের সময়ে বাংলাদেশের নবগ্রামে মতিহার রাজবাড়ির খুব নামডাক ছিল। রাজবাড়ির রাজরাজেশ্বরী মন্দিরে দূর দূরান্ত থেকে মানুষ পুজো দিতে আসত। সে রামও নেই, সে রাজত্বও নেই। দেশভাগের সময় তৎকালীন রাজা বিমলেন্দু রায় ভারতে চলে আসেন। জ্ঞাতিদের আরও অনেক শাখা যারা ওই রাজবাড়িতেই বাস করত, সবাই দেশভাগের আগে পরে ভারতের নানা প্রদেশে, বিশেষত কলকাতায় পাকাপাকিভাবে বাস করতে শুরু করেন। সেই রকম একটি শাখার উত্তরপুরুষ রাজেন্দ্র নন্দিনীর বাবা। এখানেই নন্দিনীর জন্ম, পড়াশুনো, চাকরি, সবকিছু। আজ প্রায় 6 মাস হল নন্দিনীর সাথে সুগতর বিয়ে হয়েছে। বিয়ের পর থেকে সুগত অনেকবার রাতে বাথরুমে যেতে উঠে দেখেছে নন্দা একা রাতের বারান্দায় দাঁড়িয়ে আছে। প্রথম দিকে কিছু বলতো না, ভাবতো হয়তো এমনি গিয়ে দাঁড়িয়েছে, একটু পরে চলে আসবে। কিন্তু ঘটনাটা বারংবার ঘটতে দেখে একদিন নন্দার কাছে গিয়ে ওকে ডাকতে ও কোনো সাড়া দিচ্ছে না দেখে ওর কাঁধে হাত রাখতে যেন চমকে বাস্তবে ফিরে এলো। ও বুঝতেই পারেনি সুগতর উপস্থিতি। সুগত বলল, এই মাঝরাতে বারান্দায় দাঁড়িয়ে আছো কেন? এমনি ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছিলাম তো, রাতের পৃথিবীটা দেখতে ইচ্ছা হলো, তাই একটু। না না, সিজন চেঞ্জ হচ্ছে, খোলা বারান্দায় কুয়াশায় ঠান্ডা লেগে যাবে। আর তাছাড়া কাল অফিস আছে না, এখন জেগে থাকলে সকালে উঠতে পারবে না। চলো চলো চলো, ঘুমোবার চেষ্টা করো। চলো। নন্দা কিছু না বলে সুগতর সাথে ফিরে এসে শুয়ে পড়ল। সুগত জানে নন্দা সত্যি কথা বলল না। একদিন রাতের পৃথিবী দেখতে ইচ্ছে করতে পারে,
তা বলে দিনের পর দিন কিছু তো একটা চিন্তা ওর মনের মধ্যে রয়েছে, যেটা সুগতকে ও খুলে বলতে পারছে না। সুগত ঠিক করে আর একদিন ওকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখলে জিজ্ঞাসা করে সব কথা জানবেই। তবে বেশি অপেক্ষা করতে হলো না সুগতকে। এক রাতে নন্দার চাপা স্বরে ভয়ার্ত কণ্ঠে বলা কথায় সুগতর ঘুম ভেঙে যায়। পাশ ফিরে দেখে নন্দা ঘুমের ঘোরে অস্পষ্ট স্বরে কিছু একটা বলে চলেছে। কে কে তুমি? কেন কেন আসো বারবার? চলে যাও, চলে যাও বলছি, চলে যাও, চলে যাও, চলে যাও বলছি, চলে যাও, চলে যাও। না না, কি হলো? সুগত আগেই উঠে বসেছিল। ও দেখল নন্দা শিরশিরে ঠান্ডাতেও ঘামছে। ও নন্দার পিঠে হাত রেখে বলল, নিশ্চয়ই ভয়ের স্বপ্ন দেখেছো। এই তো বেড সুইচে ঘরের আলো জ্বেলে দিয়েছি। নাও নাও নাও, এই জলটা একটু খেয়ে নাও, ভালো লাগবে। নন্দা একটু ধাতস্থ হতে সুগত আবার বলে, আমি বুঝতে পারছি কিছু একটা তোমার মনে সমস্যা করছে। সে যাই হোক, আমায় খুলে বলো। কাউকে না বললে সমস্যার সমাধান পাওয়া যাবে না। বলো। কি 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 আমি আর পারছি না গো, আমি আর পারছি না। 10 বছর ধরে এ বোঝা আমি বয়ে বেড়াচ্ছি। কি বোঝা? সেই এক স্বপ্ন, একটা স্বপ্ন ঘুরে ঘুরে আসে, আর প্রত্যেকবার স্বপ্নটা একটু একটু করে বড় হয়। কেন আসে, কি তার মানে, কিছুই বুঝতে পারি না আমি। তবু ওই এক স্বপ্ন বারবার দেখি, বারবার। সে কি 10 বছর ধরে এক স্বপ্ন দেখছো? কাউকে বলনি? না। নিশ্চয়ই এর পেছনে কোনো একটা কারণ আছে। এতদিন ধরে কষ্ট পেয়েছো একা একা, আমায় খুলে বলতে তো পারতে সবটা। এখন বলো, কিচ্ছু বাদ দেবে না। দেখি দেখি কোনো সমাধান বার করতে পারি কিনা। নন্দা যা বলল সে এক আশ্চর্য কথা। ও স্বপ্নে এক বিশাল জমিদার বাড়ি দেখতে পায়। সেখানে শাড়ি গয়না পরে ফুটফুটে সুন্দর একটা মেয়ে খেলে বেড়ায় সুন্দর একটা বড় বারান্দায়। একদিকে শিশুটির মাথা সমান উঁচু লোহার রেলিং, আর কিছু দূরে দূরে সিমেন্টের থাম। অন্যদিকে সার দিয়ে বড় বড় ঘর। ঘরের জানলা দরজার ফ্রেমে কি অপূর্ব কারুকাজ। বাচ্চা মেয়েটি একদিন হঠাৎ খেলতে খেলতে লম্বা বারান্দার শেষ পর্যন্ত গিয়ে দেখে ওখান থেকে অন্যদিকে ঘুরে গিয়ে একটা করিডর শুরু হয়েছে। প্রাসাদের সৌন্দর্যের তুলনায় কেমন যেন ম্যাড়, দেওয়ালে ঝুলকালি মাখা একটা অন্ধ গলি যেন। গলির শেষে বাঁদিকের দেওয়ালে একটা বড় লোহার গরাদওয়ালা জানালা। সেখান দিয়ে রোদ এসে গলিটাকে খানিকটা আলোকিত করেছে। তাতেই দেখা যায় মেঝেতে ধুলোর আস্তরণ। গলিটার ডান দিকের দেওয়ালে একটা কুলুঙ্গি মতো করা। শিশুটি জানালার বাইরে কি আছে দেখতে ওই পর্যন্ত যায়। জানালার নিচে বাগানে অযত্নে আগাছা হয়েছে। ডান দিকে ফিরতেই দেখে কুলুঙ্গির দেওয়ালটা শেষ হতে একটা দরজা। দূর থেকে বোঝা যাচ্ছিল না, দরজাটা বন্ধ নয়, আলগোছে ভেজানো। ও ঠেলে দরজাটা খুলে দেখে একটা সিঁড়ি নেমে গেছে বাগানে। এখান দিয়ে কে আসে না বুঝলেও ওর ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হলো। এরপর থেকে বারান্দায় নিজেদের ঘরের সামনে বসে আপন মনে পুতুল খেলতে খেলতে সামান্যতম শব্দ হলেই মাথা ঘুরিয়ে দেখত মেয়েটি। একদিন খসখস করে একটা শব্দ হতেই মাথা ঘুরিয়ে দেখে ওদের পাশের
রাঙা কাকিমার ঘরের দরজার ভারী পর্দাটা দুলতে দুলতে স্থির হয়ে গেল। ও দরজা অবধি ছুটে এসে দেখল দরজাটা ভিতর থেকে বন্ধ। একটু আগে তো খোলা ছিল। ও জানে নিজের খেলার জায়গায় ফিরে আসতে যাবে, দরজার পাশে বন্ধ জানালাটার পাশ দিয়ে যাওয়ার সময় ও শুনতে পেল নারী কণ্ঠে চাপা গলায় কে যেন বলছে, কেউ দেখে নাই তো? পুরুষ কণ্ঠে চাপা গলায় উত্তর দেয়, মেজদার মাইয়াটা পিছন ফেরা খেলতেছিল, আর কেউ ছিল না। এরপরে নন্দা দেখতে পায় একটি 15-16 বছরের মেয়েকে। একটা হলুদ রঙের ঢাকাই জামদানি আর হালকা কিছু গয়না পরা, এক ঢাল এলো চুল। মুখটায় একটা বিশেষত্ব আছে, দুই নাকের পাটায় দুটি পাথর, ডান দিকে একটা সাদা পাথর, বোধহয় হিরে, আর বাঁ দিকে একটা লাল টকটকে রুবি। ওকে কোথায় যেন দেখেছে, মনে করতে পারে না নন্দা। মেয়েটি সেই করিডোরের মেঝের দিকে তাকিয়ে কি দেখতে দেখতে ওই গুপ্ত দরজা পর্যন্ত গেল। তারপর দরজার কাছে ঘুরে দাঁড়িয়ে গলির ভিতর দিকে সন্তর্পণে কিসের উপর পা ফেলে ফেলে করিডোর দিয়ে বারান্দার দিকে এগোতে লাগলো। এবার নন্দা দেখতে পেল ওগুলো চটির ছাপ। ধুলোর ওপর মেয়েটির নিজের ছাপগুলো করিডোরের মাঝ বরাবর। এগুলো কুলুঙ্গির দেওয়াল ঘেঁষে। পা ফেলে ফেলে ও বারান্দা পর্যন্ত পৌঁছে দেখে চটির নিচের ধুলোর ছাপগুলো বারান্দায় প্রথম ঘরের দরজা ছেড়ে দ্বিতীয়টার মানে রাঙা কাকিমার দরজা পর্যন্ত গেছে। ততক্ষণে ছাপগুলো যথেষ্ট হালকা হয়ে গেছে, কেউ হঠাৎ করে বুঝতেও পারবে না। মেয়েটি খুব মনোযোগ সহকারে দেখছে বলে বুঝতে পারছে। তৃতীয় ঘরটা ওদের নিজেদের। প্রথম ঘরটা যে লাইব্রেরি ঘর তা মেয়েটি জানে। বিরাট একটা ঘরে অনেক আলমারিতে থরে থরে অসংখ্য বই রাখা আছে, তাই এই ঘরটি পেরিয়ে যেতে গুপ্ত অতিথির অসুবিধা হয় না। মেয়েটি বুঝল বহু বছর ধরেই ওর কাকিমার কাছে কেউ আসে, যা ও ছাড়া আর কেউ জানে না। মেয়েটি কাকিমার অতিথিকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে উঠল। ওই বয়সের কৌতূহল থাকে অদম্য। ও মাঝে মাঝেই একটু বেশি রাতের দিকে বারান্দার থেকে নিচের বাগান দেখার অছিলায় বারান্দায় রাঙা কাকিমার ঘরের দিকে পিঠ ফিরে দাঁড়িয়ে থাকত। কেউ লক্ষ্য করল না ওর হাতের ছোট্ট আরশিটাকে। আয়নাটা ওর নিজের মুখের কাছে এমনভাবে ধরত যে ওর পিছনে কেউ যাতায়াত করলে ও তাকে দেখতে পেত। এইভাবেই একদিন দেখে ফেলল কালো কাপড়ে মুখ মাথা ঢেকে এক লম্বা চওড়া সুঠাম দেহের অধিকারী করিডোর থেকে বারান্দায় বেরিয়ে এলো। পেছন ফেরা মেয়েটিকে দেখে এক মুহূর্ত থমকে দাঁড়ালো। তারপর পা টিপে টিপে কাকিমার দরজা পর্যন্ত এসে চট করে ঘরে ঢুকে গেল আর দরজা বন্ধ হয়ে গেল। এরকম বেশ কয়েকবার দেখার পর ও একদিন সেই ব্যক্তি কাকিমার ঘরে ঢুকে যাওয়ার পর তাদের কথা শুনবার জন্য দরজার কাছে আড়ি পাতল। কিছু শোনা যাচ্ছিল না। হঠাৎ দরজাটা খুলে গেল আর সেই চাদর ঢাকা লোকটা ফুট দুয়েকের মধ্যে দাঁড়িয়ে আছে দেখে মেয়েটা বুঝলো ওর পালাবার আর কোনো পথ নেই। কি হিংস্র দৃষ্টিতে লোকটা তার দিকে তাকিয়ে আছে, তবু চোখটা যেন চেনা। ও মরিয়া হয়ে এক টানে লোকটার মাথা থেকে চাদরটাকে খুলে ফেলল। এইখানেই রোজ নন্দার ঘুম ভেঙে যায়। আজ দেখেছে মেয়েটি অবাক হয়ে বলতে গেল, সেজকা তুমি? কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না। একটা শক্তিশালী হাতের একটা পাঞ্জা মেয়েটার নাকে মুখে আর ওর গলায় চেপে বসছে। আস্তে আস্তে তার চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে। এই দেখে নন্দা বলে চিৎকার করে বিছানায় উঠে বসেছিল। সুগত সব শুনে অবাক হয়ে গেল। এ তো পুরো সিনেমার মতো সিন বাই সিন ও দেখেছে। 10 বছর ধরে
তিল তিল করে একটা গল্প দানা বেঁধে স্বপ্নে আসতে থেকেছে। আজ চূড়ান্ত পর্যায়ে ও মেয়েটিকে সম্ভবত খুন হতে দেখেছে। নন্দা বলছে, মেয়েটা বলতে গেছিল, সেচকা তুমি, কিন্তু বলতে পারেনি। যে কথা মেয়েটি বলতেই পারেনি সেটা নন্দা জানলো কি করে? তাছাড়া স্বপ্নে দেখা রানা কাকিমা, সেচকা, এই সম্বোধনগুলো বলার সময় মনে হচ্ছিল যেন নন্দা নিজের লোকজনের কথা বলছে। কি সব উদ্ভট চিন্তা মাথায় আসছে। ও নন্দাকে ওর নিজের চিন্তাভাবনার কথা না বলে শুয়ে পড়তে বলল। যেন সব কথা বলতে পেরে নন্দার মনের ওপর থেকে বোঝা নেমে গেছে। ও সুগতর গায়ের কাছে সরে এসে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। রাত প্রায় শেষ হওয়ার মুখে। একটু ঘুমোতে হবে, না হলে মাথাটা ফ্রেশ হবে না। সকালে যুক্তি দিয়ে ভাবা যাবে। পরদিন রবিবার। কিচেনে একসময় নন্দাকে একা পেয়ে সুগত বলে, শোনো, রাতের স্বপ্নের কথা মাকে বলনি তো? পাগল, ওসব শুনলে মা ভয় পেয়ে যাবেন না? কয়েকটা কথা জিজ্ঞেস করতাম, এখন বলবো? হ্যাঁ, বলো না। তোমার আসল নাম তো নন্দিনী নয়, কি যেন একটা ছিল? রাজেন্দ্র নন্দিনী, মানে রাজার মেয়ে, রাজকন্যা, বুঝলে? তোমার ঠাকুমা এমন নাম কেন রেখেছিলেন আজকের যুগে মেয়ের? আমার খুব ছোটবেলাতেই উনি মারা গেছেন। মায়ের কাছে শুনেছি উনি বলতেন আমি নাকি আমাদের কোনো পূর্বপুরুষ রাজকন্যার মতো দেখতে। মানে তুমি কোন রাজবংশের মেয়ে নাকি? আরে না না, বেশ কয়েক শতাব্দী আগে আমাদের জমিদারি ছিল বাংলাদেশের নবগ্রামে। আচ্ছা মা ঠিক করে মা বলতে পারবে। আচ্ছা। তখনকার দিনে জমিদারদের প্রজারা রাজাবাবু বলতো, আর সেই সূত্রে পরিবারের সব মেয়েরা রাজকন্যা। ও আচ্ছা আচ্ছা। শুনেছি আকবরের আমলে কোনো সম্পদশালী ব্রাহ্মণ এই জমিদারি প্রতিষ্ঠা করেন। বাবা, তোমাদের তো বিশাল ফ্যামিলি হেরিটেজ। তুমি স্বপ্নের কথা বলার সময় বলেছ ছোট মেয়েটার মুখটা খুব চেনা চেনা, তাই না? আর 15-16 বছরের মেয়েটাকেও কোথাও যেন দেখেছো মনে হয়েছে। হ্যাঁ, আমি যে স্বপ্নটা দেখছি তোমার মাথা থেকে যাচ্ছেই না, তাই না? না না, একটু বসে এই অ্যালবামের ছবিগুলো দেখো তো, এরকম দেখতে কোনো ছবি পাও কিনা? আরে এটা কোথায় পেলে? এটা তো আমার ছোটবেলার। আমি ও বাড়িতে গিয়েছিলাম সকালে, তাই? মায়ের কাছ থেকে এটা নিয়ে এলাম। ও বললাম তোমার দেখার ইচ্ছা করেছে, এই আর কি। হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু কেন এনেছো এটা? এই অ্যালবামে তোমার স্বপ্নে দেখা ছোট্ট মেয়েটাকে দেখতে পাও কিনা দেখো তো। মানে তুমি কি কি বলতে চাইছো? আহা, দেখোই না আগে ছবিগুলো, কি? নিজেই বুঝতে পারবে। আমি দেখব আমার ধারণাটা আসলে মেলে কিনা। তোমার কথা কিন্তু আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। আহা, ছবিটাগুলো দেখো না আগে। আচ্ছা দাও। হ্যাঁ হ্যাঁ, এই যে। নন্দা ওর ছোটবেলার ছবিগুলো মন দিয়ে দেখতে লাগলো। এই যে দেখো। একেবারে বিছানায় শুয়ে তুলোর পুঁটুলি থেকে ক্রমে ক্রমে মুখে ভাত, একটু বড় হতে হাতে খড়ি, এটা দেখো। তারপর মায়ের কোলে বসে অক্ষর জ্ঞান হওয়া, ইউনিফর্ম পরা স্কুলে যাওয়া, এটা স্কুলে যাওয়া। আর আচ্ছা, একটু আচ্ছা। বড় হতে স্কুলের বার্ষিক অনুষ্ঠানে নাটকে রানী সেজে ছবিটাতে গিয়ে এটা নন্দা থেমে গেল। কি হলো? ছবিটায় 7 বছরের নন্দা শাড়ি গয়না পরে সেজে গুজে হাঁ করে তাকিয়ে রইল ছবিটার দিকে। সুগত ওকে ঠেলা দিয়ে বলল, কি হলো? অ্যালবামের পাতাটা উল্টাও। ও কিন্তু প্রথম থেকেই নন্দার মুখের অভিব্যক্তি লক্ষ্য করছিল। এই ভাব পরিবর্তনটা ওর চোখ এড়ায়নি। ও ইচ্ছে করেই অন্য ছবিতে যেতে বলল। নন্দা হঠাৎ
ওই ছবিটার দিকে আঙুল দেখিয়ে বলল, এই এই- এই তো এই তো আমি এই তো আমি স্বপ্নে একেই দেখেছি। হ্যাঁ? এই মেয়েটা, এই সেই ছোট্ট মেয়েটা যে ওই করিডোরের শেষে গুপ্ত দরজাটা খুঁজে পেয়েছিল। এই ছবিটা এখানে কি করে? ওকে দুহাতে কাঁধ ধরে একটু ঝাঁকিয়ে সুগত বলে, কি যে বলো না! আরে বাবা, এ তো তোমারই ছবি, ক্লাস 1-এর অ্যানুয়াল ফাংশনে। কিন্তু ওই মেয়েটাও এরকমই দেখতে ছিল গো। হতেই পারে, তোমরা তো এক বংশের। তোমার ঠাকুমা নাকি বলেছিলেন তোমাকে বংশের কার মতো যেন একটা দেখতে। স্বপ্নের মেয়েটির সাথেও কিছুটা মিল থাকতেই পারে তোমার। পরের ছবিগুলি দেখো। হবে হয়তো। হ্যাঁ। এই বলে অ্যালবামের পাতা উল্টোতে লাগে নন্দা। এক জায়গায় এসে আবার থেমে যায়। এটা ওর ক্লাস 9-এ সরস্বতী পুজোর দিন সেজে গুজে স্কুলে যাওয়ার আগে বাবা তুলে দিয়েছিল। সরস্বতী পুজোর দিন বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে পঞ্চদশী নন্দিনী। পরনে একটা বাসন্তী ঢাকাই, গলায় হাতে হালকা ইমিটেশন গয়না, পিঠ ছাপানো খোলা চুল, কপালে একটা লাল টিপ, আর নাকে। অ্যালবাম ছেড়ে আয়নার কাছে ছুটে গেল নন্দা। নিজেকে অবাক হয়ে দেখতে লাগলো আয়নায়। না না, কি হলো? হতে পারে না। কি হলো? দেখে দেখে অ্যালবামটা দাও দেখে। আবার বিছানায় পড়ে থাকা অ্যালবামের কাছে ছুটে আসে নন্দা। ছবিটা একবার দেখলো। ও ভুল দেখেনি, কি করে হতে পারে? কিন্তু এরকম কি করে হতে পারে? এই ছবিটা সুগত দেখো। ওর কাণ্ড দেখে বলে, কি হলো? এই যে এই যে এই ছবিটা দেখো। হ্যাঁ হ্যাঁ, তোমারই ছবি, বেশ একটু অল্প বয়সে। কে তুললো? আমার ছবি তো। হ্যাঁ। তুমি দেখছো এটা আমার ছবি? হ্যাঁ। আচ্ছা, ছবিটার মধ্যে অন্যরকম কিছু দেখছো না? হ্যাঁ। মানে যেটা আমার মধ্যে নেই, দেখতে পাচ্ছ? সবই তো একরকমই লাগছে। সেই মুখ, সেই চোখ, সেই না। আরে, তুমি দু নাকে দুটো নাকছাপি পড়েছো, একটা লাল, একটা সাদা। তাহলে তুমিও দেখতে পাচ্ছ তো? হ্যাঁ। পাবো না কেন? তোমার মনে হয় আমি কখনো দুনাকে দুটো নাক ছাপি করবো? দেখো তো, এই যে আমার দিকে দেখো। এই যে আমার বানাকে দেখো, বানাককে বিধানো, বলো বিধানো। তাই তো, কিন্তু কিন্তু এটা কি করে হলো? তার মানে এটা আমার ছবি না? হ্যাঁ? না, এটা আমার ছবি না। হ্যাঁ? এ সেই মেয়েটা আমি যেদিন স্বপ্নে ওকে বড় হওয়ার পর দেখলাম। হ্যাঁ হ্যাঁ। সেদিন ও আমার মতো হলুদ ঢাকাই পরে, হ্যাঁ, হলুদ ঢাকাই। চুল খুলে ঠিক হ্যাঁ। ঠিক এইরকমই সেজেছিল। হ্যাঁ? আর স্বপ্নের ওই গলা টেপার অংশটা আমি কালকে রাতে দেখেছি। এই ছবির কথা মনে ছিল না। আমি ডান নাকে যেমন একটা ছোট সাদা পাথর পরি, হ্যাঁ। তেমনি হয়তো সরস্বতী পুজোর দিন পড়েছিলাম। কিন্তু ও তো গ্রামের মেয়ে, আর অনেকদিন আগের কথা। হ্যাঁ। এমন স্টাইলে গয়না পরতেই পারে। এটা কখনো আমি না, কখনো না। কিন্তু এই ছবি তো অতদিনের পুরনো না। আর এই সাজে মায়ের পাশেও তো দাঁড়িয়ে একটা ছবি আছে। তাই তো। ওটা তুমি। তবে সে ছবিতে এমন ভাবে পাশ ফিরে আছো যে মুখের বাঁ দিকটা ঠিক মতো দেখা যাচ্ছে না। আশ্চর্য ব্যাপার। কিন্তু আমি কে বলো তো? আমার সাথে স্বপ্নের ওই রাজকন্যার কি যোগাযোগ? এরপরে আমার আরো বড় বয়সের কোনো ছবিতে কিন্তু ওই লাল নাক ছবিটা নেই, দেখেছো? স্বপ্নেও মেয়েটিকে এর চেয়ে বড় আর কিন্তু আমি দেখিনি। দেখবে কি করে? কাল রাতে যে স্বপ্ন দেখেছো তাতে মনে হয় ওই মেয়ে ওই বয়সেই ওর সেজ কাকার হাতে খুন হয়েছিল। তাই হবে হয়তো। হ্যাঁ। আমার মাথাটা না আর কাজ করছে না। না না, খুব ক্লান্ত লাগছে। তুমি একটু শান্ত শোনো হও। না, শোনো, তুমি ওই অ্যালবামটা ওই বাড়িতে রেখে এসো। এই বাড়িতে রেখো না,
মার কাছে দিয়ে এসো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই ছবিটা আমায় টানছে। না 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 ঠিক আছে। বারবার দেখতে ইচ্ছে করছে। না 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 তুমি না দিয়ে এসো, তুমি please। একটু শান্ত হও। তুমি দিয়ে এসো। ঠিক আছে ঠিক আছে। অ্যালবামটা বন্ধ করে রাখার আগে শেষ একবার তাকালো ছবিটার দিকে। মনে হলো মুহূর্তের জন্য ছবির নন্দিনীর চোখের পাতা দুটি বন্ধ হয়ে আবার খুলে স্থির হয়ে গেল। কোনো কিছুতে সম্মতি জানাতে মাথা না নাড়লে চোখ দিয়ে মানুষ যেমন বোঝায়, ঠিক তেমন। নন্দা ঝপ করে অ্যালবামটা বন্ধ করে দিল। সুগত ওটা আলমারিতে তুলে রেখে এসে বলল, তোমাকে আমার একটা ধারণার কথা বলবো, কি? যেটা এই রকেট সায়েন্সের যুগে ভাবতেও বোকা বোকা লাগে অবশ্য, তবু অনেক ভেবে মাথায় আর কিছু আসছে না বলেই আজ তোমার ছোটবেলার ছবি আনতে ছুটে গিয়েছিলাম। তোমার স্বপ্নের চরিত্র আর তোমার ছোটবেলার ছবির মধ্যে কোনো যোগসূত্র বেরোয় কিনা সেটা দেখতে চেয়েছিলাম। আমি যে কতটা সফল তুমি আশা করি বুঝতে পারছো। যা বলবো তাতে ভয় পেও না, আমি সবসময় তোমার সাথে আছি। এর সিক্রেট কেবল তুমি আর আমি জানবো। নন্দা সুগতর দিকে তাকিয়ে নিজের অজান্তেই ঠিক ছবিতে যেমন হলো তেমন করে চোখ দিয়ে সুগতর কথায় সম্মতি জানালো। সুগত বলতে শুরু করলো, আমার ধারণা অনেক বছর আগে সেই মেয়েটি এই 21 শতাব্দীতে তুমি হয়ে জন্মেছ। ওর অপঘাতে মৃত্যু হয়েছিল, হয়তো বিধিমতো সৎকারও হয়নি। ওর আত্মার শান্তির ব্যবস্থা করতে হবে আমাদের, হয়তো তারপর আর তুমি এই স্বপ্ন দেখবে না। আমি ভাবছি কি? দুজনেই অফিস থেকে দিন পাঁচেকের ছুটি ম্যানেজ করে একবার বাংলাদেশের নবগ্রাম ঘুরে আসব। বেশ। শনি রবি নিয়ে 7 দিন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলো? ঠিক যা বলবে। আচ্ছা, তোমার মনে হচ্ছে ওই মেয়েটাই আমি? আমরা ওখানে গিয়ে আবার কোনো বিপদ ডেকে আনবো না তো? না না, এটা একটা আশঙ্কা। দেখো, গিয়ে দেখতে তো কোনো দোষ নেই। গ্রামের বয়স্ক লোকদের জিজ্ঞাসা করব এই প্রাসাদের কোনো ইতিহাস জানে কিনা, আচ্ছা। অথবা কোনো গল্প মুখে মুখে প্রচলিত আছে কিনা। তেমন সুবিধে নয় বুঝলে ফিরে আসব। বেশ, সেটাও আমি ভেবে দেখেছি। সে যদি ধরা পড়ে থাকে, যদি তার অস্বাভাবিক মৃত্যু হয়ে থাকে, হ্যাঁ তারপর যদি তার সঠিক সৎকার না হয়ে থাকে, হ্যাঁ, তবে সে আবার ক্ষতি করতে ফিরে আসবে। দেখো, এতগুলো যদি নাও ঘটতে পারে। আর তাছাড়া তুমি এ জন্মে ওই বয়সটা পেরিয়ে এসেছো। হ্যাঁ, সেটা ঠিক। ক্ষতি হলে ওই 15-16 বছর বয়সের মধ্যেই হতো। সে তো। এই তুমি কিন্তু এখন নতুন মানুষ। সে হয়তো শুধু মুক্তি পেতে চায় তোমার মাধ্যমে, তাই তুমি স্বপ্নে বারবার অতীতকে দেখছো। ঘটনাটা স্বাধীনতার কিছু আগে ঘটে থাকলে প্রায় 80-90 বছর আগের কথা। কোনো বৃদ্ধ ব্যক্তি কিছু আলোকপাত করলেও করতে পারেন। দেখি না গিয়ে। কলকাতা থেকে নবগ্রামের মতিহার রাজবাড়ির সড়ক পথে প্রায় 10.5 ঘন্টা। নন্দিনী আর সুগত অন্ধকার থাকতে বাড়ি থেকে বেরিয়েছে, যাতে খাওয়ার জন্য থামলেও অন্তত বিকেলের মধ্যে পৌঁছে যায়। সুগত রাস্তার পোকা, ওর এরকম লং ড্রাইভের অভ্যাস আছে। নন্দিনীও গাড়ি চালাতে জানে, ও বেশ খানিকটা চালিয়ে সুগতকে একটু বিশ্রাম দিয়েছে। দেশ পরিবর্তন হওয়ার পর সুগতই চালাচ্ছে। বিকেলের দিকে ফুরফুরে ঠান্ডা হাওয়াটা জানলার কাঁচ নামিয়ে উপভোগ করতে করতে আকাশ পাতাল ভাবছে নন্দিনী। 5টা মানে শীতকালে বেলা পড়ে গিয়ে প্রায় অন্ধকার নেমে আসে। ওরা গ্রামের বাইরে বড় রাস্তার ওপর একটা রিসর্টের ঘর অনলাইনে বুক করেই এসেছিল। নবগ্রামে ঢোকার মুখে ফোনে জানিয়ে দিয়েছে ওরা পৌঁছে গেছে, একটু ঘুরে পরে রিসর্টে যাবে। ডিনার অর্ডার করেও রেখেছে। কাজেই ওরা নিশ্চিন্তে সোজা মতিহার প্যালেসের দিকে এগোলো।
একেবারে প্রত্যন্ত গ্রাম, আধুনিক জগতের ছাপ পড়েনি এত বছরেও। প্যালেসের বাউন্ডারির ওয়াল বলে কিছু নেই, একটা পায়ে হাঁটা মেঠো পথ গিয়ে মিশেছে একটি বড় দরজায়। দুপাশে দুটো মন্দিরের মতন স্থাপত্য, এর মাঝখান দিয়ে ভিতরের কোথাও যাওয়া যায়, অর্থাৎ এটাই দরজা। লোকে এটাকেই রাজবাড়ি বলে দেখিয়ে দেয়। ওরা সামনে গাড়ি রেখে পায়ে হেঁটে একটু এগিয়ে গেল ওই দরজার মতো জায়গাটার দিকে। কেউ কোথাও নেই। একদিকের দেওয়ালে দুটো সাইকেল রাখা আছে। ওরা দুবার কেউ আছেন? কেউ আছেন? বলে ডেকে কোনো সাড়া না পেয়ে ডান দিকের মন্দিরের দিকে এগোলো। ধূপের গন্ধ আসছে, সন্ধ্যা আহ্নিক করা হয়েছে বোঝা যাচ্ছে। জুতো খুলে মন্দিরের সিঁড়ি দিয়ে উঠে একটু উকি দিল ভেতরে। একটা প্রদীপ আর ধূপ জ্বলছে, কিন্তু মানুষ নেই। ফিরে আসার আগেই পিছন থেকে শুনতে পেল কেউ যেন বলছে, কাউরে খুঁজতেছেন? চারপাশে নেমে আসা অন্ধকারের মধ্যে হঠাৎ করে কারোর গলার স্বর শুনে নন্দা সুগতর হাত চেপে ধরল। সুগত নমস্কারের ভঙ্গি করে বলল, নমস্কার, আমরা পর্যটক, কলকাতা থেকে আসছি। মতিহার প্যালেসের রাজরাজেশ্বরী মন্দিরের নাম শুনে দর্শনে এসেছি। প্রধান পুরোহিত মশাইয়ের সাথেও একটু আলাপ করার ইচ্ছা আছে। তা আইস তো মন্দির বন্ধ হইয়া গেছে, ও। আপনারা কাইল সকালে আয়েন। আচ্ছা, বাবা এইখানেই থাকবেন। তা আপনারা উঠছেন কোথায়? এই কাছেই রাজ প্যালেস রিসর্ট, ওখানে। ও, সে তো খুব কাছে। হ্যাঁ হ্যাঁ। তা আমাকে বাসায় 5 মিনিটের পর। আচ্ছা, ইচ্ছা করলে আইতে পারেন, সেখানে বইসে না হয় 2টা কথা কইয়া যাইতে পারে। অসময়ে আবার আপনাদের ঝামেলা দেব? আপনার বাবা বৃদ্ধ মানুষ, হয়তো বিশ্রাম করবেন। না না, কোনো অসুবিধা হইব না। আচ্ছা। আপনারা হইলেন গিয়া আমাকে অতিথি। আচ্ছা আচ্ছা, আপনাদের একটু আপ্যায়ন করতে পারলে আমরা খুব খুশি হইব। না না, সে ঠিক আছে। তা আপনাদের লগে তো গাড়ি আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার সাইকেলের পিছন পিছন আয়েন। এই 10 ঘন্টার উপর ড্রাইভ করে এসেছো, তোমার টায়ার্ড লাগছে না? কাল বরং সকালেই। না না, আমার টায়ার্ড লাগছে না একটু। গ্রামে টাটকা হাওয়া খেয়ে একদম বেশ একদম ফ্রেশ লাগছে। বরং ঠাকুর মশাইয়ের বাড়িটাই একটু ঘুরে আসি। চলেন আয়েন, চলেন হ্যাঁ। চলেন। সেই শুনে বেশ খুশি মনে ছোট পুরোহিত দুটো মন্দিরের মাঝে ওই দরজার গায়ে রাখা সাইকেলটা আনতে গেলেন। সুগত চাপা স্বরে বলল, এনার যা বয়স, তাতে এনার বাবা এভাবেইটি তো হবেনি। হ্যাঁ, তা তো হবে। তার মানে বুঝতে পারছো, কি? স্বাধীনতার পূর্ব যুগের মানুষ। তোমার ঘটনা আর বেশ কাছাকাছি। হয়তো খুব ছোট ছিলেন, তবে একটু বড় হয়ে ব্যাপারটা বাড়িতে শুনে থাকলে ওনার চেয়ে ভালো করে আর কেউ বলতে পারবেন না। এত দূর যখন এলাম, তখন ফার্স্ট চান্সেই বলতার চাকে ঢিলটা মারবে না? ওরা গাড়িতে গিয়ে বসলো আর ধীরে ধীরে সাইকেলের পিছনে পিছনে এগোতে থাকলো। গাড়িতে বসে নন্দা বলল, এই জানো, কেমন যেন একটা ভীষণ মন খারাপ লাগছে বাড়িটার দশা দেখে। মনে হচ্ছে যেন কত কালের চেনা আমার। ফিলিংসটা না তুমি ঠিক বুঝবে না, আমি বোঝাতে পারবো না। এই ফিলিংসটা আমার কাছেও দুর্বোধ্য। প্রথমবার আসছি, অথচ মনে হচ্ছে এই সব কিছু আমার দেখা। ওই দরজা মতো, ওই যে প্রাসাদের দোতলায়, ওখানে আমরা। মন দিয়ে নন্দার কথা শুনতে শুনতে গাড়ি চালাচ্ছিল সুগত। ও নন্দার ব্যবহারে কোনো পরিবর্তন আসে কিনা ওয়াচ করছিল। কানে খচ করে আমরা কথাটা লাগতেই রিফ্লেক্সের জোরে ব্রেক কষে ফেলল। সামনের দিকে একটু ঝুঁকে আবার ঠিক করে বসে যেন নন্দা বাস্তবে ফিরে এলো। কেমন করে গাড়ি চালাচ্ছ? ঠিক করে চালাও, এরকম করে কেউ ব্রেক কষে? সুগত দেখল নন্দা নিজেই খেয়াল করেনি ও কি বলেছে। ও চেপে গিয়ে বলল, সরি, গাড়ির আলোয় মনে হলো বেজি জাতীয় কোনো প্রাণী বোধহয় রাস্তা পেরোচ্ছিল।
ওটাকে বাঁচাতে গিয়ে এই ব্রেক দিতে হলো আর কি। সাবধানে চালাও। ইতিমধ্যে ওদের গাড়ি পুরোহিত মশাইয়ের বাড়ির সামনে চলে এসেছে। উনি সাইকেল থেকে নেমে বাঁশের বেড়া দেওয়া একটা ছোট ফুলের বাগানের দরজা ঠেলে সাইকেল নিয়ে হেঁটে ঢুকলেন। ওরাও গাড়িটা বেড়া ঘেঁষে পার্ক করিয়ে ওনার পিছু নিল। ভদ্রলোক জোরে হাঁক দিলেন, দীপা, দীপা মা, দেখ কারা আইছেন আমাদের লগে, মারে একটু ডাক দে। সালোয়ার কামিজ পরা একটা বছর 18-র মেয়ে বেরিয়ে এলো। বাবার সাথে অচেনা মানুষ দেখে একটু থমকে দাঁড়ালো, তারপর বলল, মা সন্ধ্যা দিতেছে, অহনি আইব, আপনারা আইন আমার লাগে। হ্যাঁ মা, ওনাকে নিয়ে বসা আর একটু চা জল খাবারের ব্যবস্থা কর। হ্যাঁ বাবা। ব্যতিব্যস্ত হ্যাঁ, হবেন না। ওনারা সেই কলকাতা থেকে আইতাছেন। ঠিক আছে। আমি একটু হাত পা মুখ ধুয়ে আসি কেমন? ঠিক আছে, ঠিক শোনেন, আছে। আপনারা বয়েন। হ্যাঁ 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 হ্যাঁ, কোনো অসুবিধা নেই। ঠিক মা, হ্যাঁ? বাবারে গিয়া ক, এনারা বাবার সাথে কথা কইতে চান। আচ্ছা বাবা। নন্দারা একটা সাধারণ আসবাব দিয়ে পরিপাটি করে সাজানো ঘরে ঢুকে বসে। ইতিমধ্যে ভিতরে শঙ্খধ্বনি শোনা গেছে। খানিক পরে 8 পৌরে শাড়ি পরা 50 এক মহিলা হাতে দুটো জলখাবারের প্লেট আর পেছনে দীপা 2 কাপ চা নিয়ে ঢুকলো। টেবিলে সাজিয়ে রেখে মহিলা নমস্কারের ভঙ্গিতে বললেন, আমি দীপার মা। আচ্ছা আচ্ছা, নমস্কার। সামান্য একটু সুজি করছি। না, এর কোনো দরকার ছিল চামচ না। আছে? একটু খাইয়ালান আগে। ঠিক আছে। শুনলাম তো কলকাতা থেকে আইতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা এদিকে বেড়াইতে নাকি? বাংলাদেশের লোকের আতিথেয়তার কথা শুনেছিলাম, আজ তো দেখছি সম্পূর্ণ অপরিচিত মানুষকে কি আন্তরিক আপ্যায়ন, মনে হচ্ছে যেন নিজের ঘরেই এসেছে। এই পাড়ার ওপার বাংলার তফাৎ আর কি, নিজের ঘরেই তো আইছেন। ঠিক ঠিক ঠিক। আগে খাইয়ালন, তারপর কথা। আচ্ছা আচ্ছা বাবা আইতাছেন, আচ্ছা, আপনার আচ্ছা। খান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সত্যি বড্ড খিদে লেগেছিল। আমি শুরু করছি। হ্যাঁ, খাও। ঠাকুর মশাইয়ের জল খাবারও এখানেই দিয়ে যান, এই খেতে খেতেই কথা হবে আর কি। পর্দা সরিয়ে ঘরে ঢুকলেন স্বল্প স্থূলকায় এক অশীতিপর বৃদ্ধ। এই বয়সেও সোজা হয়ে হেঁটে, দৃঢ় পদক্ষেপে। চৌকিতে বসতে বসতে করজোরে বললেন, কই কই দেখি দেখি। নমস্কার, আমি কালীকিঙ্কর চক্রবর্তী, আচ্ছা ওই রাজবাড়ি মন্দিরের পুরোহিত। আপনাকে যার সাথে আগে আলাপ হয়েছে সে আমার পুত্র রামশঙ্কর চক্রবর্তী। আচ্ছা আচ্ছা, শুনলাম আপনারা অনেক দূর থেকে আইছেন, ওই আর কি। আমার সাথে কথা কইতে চান শুনলাম। হ্যাঁ, তা আমার কাছে কি জানতে চান? এই আসলে ওই রাজবাড়ির ইতিহাস আপনি যা জানেন আর কি। তার আগে আমাদের আরেকটা পরিচয় দিয়ে রাখি। আমার স্ত্রী মানে নন্দা, মানে নন্দিনীর পূর্বপুরুষ এই রাজবংশের মানুষ। তাই আমরা ওর আদি বাড়ি দেখার জন্যই মূলত এখানে এসেছি। হ্যাঁ, ঠিক তাই। তাই নাহি? হ্যাঁ তয় তো তুমি আমাকে দেশের মাইয়া, হ্যাঁ। আর তুমি হলে আমাকে জামাই। কি ঠিক আছে। মা, দেখো দেখো, এ বিটি রায় বংশের মাইয়া, অগের একটু যত্ন আত্মি করো কিন্তু। ওনার কথায় দীপা আর ওর মা খুব মজা পেল। ইতিমধ্যে দীপার বাবাও তার পিতৃদেবের পাশে এসে বসেছেন। উনি জিজ্ঞাসা করলেন, আপনার বাবার নামটা যদি কয়েন। সুবিমল রায়। আপনাদের চেনার কথা নয়, এই দেশভাগের সামান্য আগে আমার ঠাকুরদার বাবা কলকাতায় চলে আসেন। খারাপ খারাপ খারাপ, আমার তখনও জন্ম হয় নাই। তার 2 বছর আগেরকার কথা। বড় হইয়া শুনছি ওই গল্প। আর তখনকার রাজা বাবুর মেজ ভাই এই নবগ্রামে সাইরা ওপার বাংলায় চই লাগিছিল। বাকি সকলে 47 সালে দেশ ভাগের পর গেছে। হোক না হোক, তুমি সেই পরিবারের কথা বলতিস মনে লয়। হ্যাঁ, তখন আমার ঠাকুরদা যুবক, আর কলকাতা আসার পর তার বিয়ে হয়। এটা আমি ঠাকুমার কাছে শুনেছি। আর বাবার জন্ম কলকাতাতেই, তাই আপনাদের ওনাকে চেনবার কথাও নয়। তোমার তো নবগ্রামের সাথে আদি যোগ, মা। কি কথা জানতে চাও ক? আমি যা শুনছি
তোমার সব কমু। এই যে আমার ঠাকুরদার বাবার সময় থেকে পরিবারের সব গল্প বলুন, কি ঘটনার জন্য তারা কলকাতায় চলে যান, এই সব সব বলুন আমাকে। এ কথা কিন্তু তখন বেশি আলোচনা হইতো না, ও, পারিবারিক লজ্জার গল্প তো। লজ্জার গল্প। তাই রাজা বাবুর কড়া নির্দেশ ছিল কেউ যেন এই নিয়ে কোনো আলোচনা না করে, নবগ্রামের বাইরে যেন কথা না যায়। প্রজারা তো দয়ালু রাজারে খুব মান করত, কেউ আর লোক সমক্ষে এসব আলোচনা করতো না। আমাদের পরিবার বংশ পরম্পরায় এই রাজ পরিবারের কুল পুরোহিত, তাই আমাদের পরিবার ওই বংশের জন্ম মৃত্যু সব খবর রাখত। আমি আমার পরিবারে মা খুড়িমাগের আলোচনা থেকে জানছি। ও, কি ছিল সেই ঘটনা? পুরা কাহিনী কমু, তবে কথা দাও তোমরা পাস কান করবা না। না 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 বাবা। না। ঠিক আছে, এই গল্প কিন্তু নবগ্রামের মধ্যে সীমাবদ্ধ। আচ্ছা আচ্ছা, কথা দিলাম, আপনি বলুন। নন্দার অধিকার আছে নিজের পরিবারের কথা জানার, তাই না? এইটা ঠিক কইছো। তবে শোনো, আমার বয়স এখন 84, তার মানে আজ থেকে 86 বছর আগে মেজকর্তা কলকাতা চলে যান। তারও কিছু আগে কথা কইতাছি, তখন রাজা ছিলেন সূর্যকান্ত রায়, আচ্ছা আসলে গঙ্গোপাধ্যায়। সাহেবগর কাছ থেকে 2 পুরুষ আগে উপাধি পাইছিলেন রায় বাহাদুর, সেই থেকে তারা ওই রায় নামেই পরিচিত। তা ওই সূর্যকান্তরা কিন্তু 4 ভাই ছিলেন। আচ্ছা, চার ভাই? হ্যাঁ, সূর্যকান্ত, চন্দ্রকান্ত, উমাকান্ত আর রমাকান্ত। আচ্ছা আচ্ছা। সূর্যকান্ত মানুষ খুব ভালোই ছিলেন, প্রজাবৎসল, দয়ালু, কিন্তু অন্যায়কারীর কাছে একেবারে জম, কঠিন শাস্তি দিতেন। আচ্ছা আর তার 3 সওয়াল, চন্দ্রকান্তর 1 কন্যা 1 পুত্র। কন্যা কিন্তু অপরূপ সুন্দরী, আর সেজো উমাকান্ত ছিল বেহারা, আচ্ছা। সব সময় খারাপ চিন্তা মনে। একটু বড় হইতে গ্রামের মাইয়াদের প্রতি নজর গেল, কাউরে কখনো একা পাইলে নোংরা ইঙ্গিত করত। রাজার কানে কিন্তু সে কথা যাইতেই ওরে একদিন বেধড়ক মারল। সে দেশ ত্যাগী হইল রাতারাতি। আবার 5-6 বছর পরে সন্ন্যাসীর ভেগ ধরিয়া ফিরা আইসা দাদার পায়ে ধরিয়া ক্ষমা চাইল, আর কইল অখন্তিক আছে ধর্মকর্ম করবে। আচ্ছা, দাদার দয়ার শরীর ক্ষমা কইরা কাছারি বাড়ির একখান ঘর দিলেন থাকতে। সে সারা দিন ভোর কোথায় কোথায় ঘুরিয়া বেড়াইতো, একটা ভালো কাজ করলে সেটা যাতে রাজাবাবুর কানে যায় তার ব্যবস্থা কিন্তু ঠিক করতো। রাজাবাবু ভাবলেন ভাইয়ের বুঝি সত্যি সুমতি হয়েছে। আর আর সবার ছোট রমাকান্তর বাচ্চা বয়সে পোলিও হইয়া শরীরের নিচের অংশ, পোলিও? হ্যাঁ, অসার হইয়া যায়। ওরে ধৈরা ধৈরা শোয়ানো বসানো সব করতে হতো। আচ্ছা। রাজাবাবুর মায়ের যে দিন শরীরে শক্তি ছিল, উনি নিজের হাতেই সব করতেন। আচ্ছা, পরে ওনার বয়স হইল, আর পারেন না। সে তো। এটা দাসীর খোঁজ চলতাছিল, পুরুষ চাকর চলবে না, কারণ ওর শরীরের জন্য ওরে অন্দরমহলে একটা ঘরে রাখা হইল। সাধারণত পরিবারের সমস্ত পুরুষরা বিয়া না করলে অন্দরমহলে থাকতো না। স্ত্রী আইলে অন্দরমহলের একটা ঘর তার জন্য বরাদ্দ হইত। ও, সেই জন্যই উমাকান্ত কাছারি বাড়িতেই থাকতো। যাই হোক, গ্রামের দরিদ্র ব্রাহ্মণ মাধব চট্টোপাধ্যায়ের মেয়েটা বড় হইয়া উঠতেছিল, বিয়া দেওয়ানের সামর্থ্য নাই। তিনি গিয়া রাজা বাবুরে ধরলেন তেনার ছোট ভাইয়ার লগে মাইয়ার বিয়ার জন্য। হয়েছিল বিয়ে? রাজা তারে বুঝাইলেন যে তা কিন্তু হইতে পারে না, রমাকান্ত তো অসুস্থ, সেই তো। তারে লইয়া কোনো মাইয়াই সুখী হইব না। রমাকান্ত কখনো বাচ্চার বাপ হইতে পারবো না। তো উসে নাচর বান্দা কয় তার মাইয়ার যদি রাজ পরিবারে বিয়া হয় সেটাই তার সৌভাগ্য হইব। কি অবস্থা! গরিব মানুষ কয়জন এমন কুলীন ব্রাহ্মণের ঘরে কন্যাদান করতে পারে? রমার লাগিয়া এটা দাসী তো দরকার ছিলই, আর মেইয়া এটা সামলাইয়া নিবে।
গরিবের কন্যা দায় থেকে উদ্ধার আর রমাকে দেখবার লগে নিজের কেউ থাকবো ভাইবারা যে শেষমেশ সম্মতি দিয়াই দেন। রমাকান্তের বিয়া হইয়া গেল। চন্দ্রকান্তের মাইয়া তখন খুবই ছোট, বছর 4 কি 5 বছর বয়স হইব বোধহয়। রমার বউয়ের একটু সমস্ত বয়সেই বিয়া হয়েছিল, কিন্তু চন্দ্রকান্তের মাইয়া মাঝে মাঝে রাঙা কাকিমার ঘরে যাইত। পরের দিকে ছোট রাজকুমারের অসুখ বাড়াবাড়ি হয়েছিল কিনা এটা কিন্তু জানা যায় নাই। তবে দাসীদের মুখে খবর বাড়াইতো যে রমারে প্রায় সময় ঘুমের ওষুধ দিয়া রাখতে হইতো। তখন রাজকুমারীরেও তার রাঙা কাকিমা কিন্তু ঘরে ঢুকতে দিত না। এই কইরা কয়েকটা বৎসর গেল। রাজকুমারী পঞ্চাদশী হইলে তার বিয়ার চিন্তা শুরু হইল। রাজাবাবু ভালো ভালো পাত্রের প্রস্তাব পাইয়া খোঁজ খবর শুরু করলেন। পরিবারের প্রথম মায়া বলি কথা, ওনার তো 3 বেটা ছিল, কিন্তু মায়া ওই এক চন্দ্রকান্তের। কিন্তু আনন্দের পরিবেশ হঠাৎ করে একদিন নিরানন্দে পরিণত হইল। একদিন হঠাৎই রাজকন্যারে আর পাওয়া গেল না। সে কি, খুঁজে পাওয়া গেল না মানে? হমা খুব খুঁজছে, সারা নবগ্রাম তন্ন তন্ন কইরা খুঁজছে, কোথাও কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় নাই। সে কি? ও নাকি এক রাতে শুইতে যাওয়ানোর আগে মায়ের কইয়া গরমে একটু হাওয়া খাওয়ানোর লাইগা বারান্দায় আইসা খাড়াইছিল। অনেক রাইতেও মেয়ে ঘরে আসে নাই দেখা মেজরানি বাইরে গিয়া দেখেন মায়াডা কোথাও নাই। পাশের রমাকান্তের দরজায় কাছাকাছি তার নাকের হীরার নথটি পইরা আছে। রানী সাথে সাথে চন্দ্রকান্তের জাগায় তোলে। ব্যাস অচিরে সারা প্রাসাদ জায়গা যায়। প্রাসাদ তোলপার হয় রাতে, চরেরা সারা গ্রামে চড়াইয়ে পড়ে, আনাস কানাস কোথাও বাকি রাখে নাই। কিন্তু তারে আর কোনোদিনও পাওয়া যায় নাই। রাঙা কাকিমা? তখন রাঙা কাকিমা কি করছিল? ভেতরে অসুস্থ রমা আসে কইয়া কেউ তারে ডাকে নাই অত রাইতে। তবে অত শব্দ শুইনা তিনি দরজা খুইলা মুখ বাহির কইরা জানতে চায়েন হট্টগোল কিসের। রাজকুমারীরে পাওয়া যাইতেছে না শুই না কইল রমারও বাড়াবাড়ি হয়েছে খুব, শব্দ একটু কম করলে কিন্তু ভালো হয়। রাজাবাবু তখন তাড়াতাড়ি সকল রেলইয়া কাছারি বাড়িতে গিয়া আলোচনায় বসেন। এদিকে মেজরানী মায়ার শোকে কাঁদা কাঁদা অসুস্থ হইয়া পড়লেন। দিন যায় মাস যায়, রাজকুমারীর কিন্তু আর খোঁজই পাওয়া গেল না। চন্দ্রকান্ত মায়েরে এতই ভালোবাসত যে ওর বিয়ার কথা শুরু হতে দূর দেশ থেকে সব ছবি আঁকা শিল্পী আনাইয়া মেয়ের একখান ছবি আঁকাইয়াছিলেন। ওটি ঘরের দেওয়ালে লাগায় রাখছিলেন। মেজরানীমা ওদিক পানে তাকাইয়া বসে থাকতেন দিন রাত, কোনো কাজে মন নাই, শুধুই কাঁদেন। ডাক্তার আইসা সব শুনিয়া কইলেন এখান থেকে রানীরে অন্য কোথাও চলে যাইতে হইব, যেখানে এই বাড়ি ঘর দুয়ার কিছুর কথা তেনার মনে আইব না, না হলে কিন্তু তিনি ধীরে ধীরে উন্মাদ হইয়া যাবেন। মেয়ের কোনো স্মৃতি সঙ্গে কইরা যেন নিয়া না যাওয়া হয়। হের লিগে চন্দ্রকান্ত কিছুদিন পর রানীমা আর যুবক বয়সের পোড়ারে লইয়া কলকাতায় চলিয়া যান, আর ফেরেন নাই। ঘর দুয়ার সব পইরাই রইল। সে মোটামুটি কতদিনের আগের কথা? ওই যে কইলাম 86 বছর আগে চইলা গেছিলেন তেনারা। 86 বছর? হ্যাঁ, তারপর পরিবারের আর সব গলে ওই 47 সালের শেষের দিকে এক এক করিয়া চলিয়া যায়। যাওনের আগে রাজাবাবু রাজরাজেশ্বরী মন্দিরের নামে একখান টেরাস্ট গইরা দিয়া যান গ্রামের গণ্যমান্য মানুষের লইয়া। আচ্ছা, আমরা যেহেতু কুল পুরোহিতের বংশ, আমার বাবা ওই টেরাস্টের প্রধান হন। আচ্ছা আচ্ছা। রাজাবাবুর রাইখা যাওয়া টাকায় এই মন্দিরের পূজা আচ্ছা আর পেরাসাদের দেখাশোনা চলতেছে। তবু অত বড় জায়গায় মানুষ না থাকলে যা হয়, সেই বাগান উঠোন সব আগাছায় ভইরা গেছে, কাটা হয় আবারও হইয়া যায়। পেছন দিক দিয়া রেতের বেলা পেরাসাদের সই ঢুকা কত কিছু চুরি করে আনিছে। অহন আমরা মাঝে মাঝে উপরে গিয়া ঘরগুলান এক চক্কর দিয়া আসি।
সব ঘরে তালা দিয়া দিছি। এক দুইটা ঘরে আলমারিতে পূজা পার্বণের জন্য বাসন কোসন আর অন্যান্য সামগ্রী রাখা আছে। আচ্ছা, চন্দ্রকান্ত কলকাতায় চলে যাওয়ার কয়েক বছর পরে তো রাজা বাবুরা চলে গেলেন। হ্যাঁ, তা তখন উমাকান্ত আর রমাকান্ত কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে পারিবারিক লজ্জার গল্প তো সেইখানে। লজ্জা? লজ্জা। ঘটনাটা চন্দ্রকান্ত ওই যাওনের আগেই ঘটছিল। কেন, কি হয়েছিল? হ্যাঁ, কি ঘটনা? দেশে তখন স্বাধীনতা আন্দোলনের হাওয়া, হ্যাঁ, গ্রামেও তার আজ লাগতাছে। আমি তখন বছর 18 বালক, টলে গিয়ে লেখাপড়া করতাছি। মাঝে মাঝে 2-4টা নতুন মুখও দেখতাছি, ধুতি ফতুয়া পরা, কাঁধে একখান ঝুলি। তারা যেন কার থিকা লুকায় লুকায় বেড়াইতো। পরে বুঝছি রাজাবাবু লুকায়া দেশের কাজ করা লোকগুলারে সাহায্য করতেন। ও বাবা! এদিকে হলো কি, ওই উমাকান্ত সারাদিন কি করতো কে জানে। সন্ধ্যা হলে কোথায় বাড়াইতো, কাছারি বাড়ির পাইক বরকন্দ্রদার দেখছে, প্যারাসাদের পেছন দিয়া আইসা মাঝরাতে গড়ে ঢোকে, সবসময় কালো চাদরে মাথা মুখ ঢাইকা। এমনকি যেদিন রাইসকন্যা হারায় গেল সেদিনও অত হল্লার মধ্যে ওয়ারে কেউ দেখে নাই। ও বেশি রাইতে যে পাইকরা ওনারে ঢুকতি দেখে, তারা কইছিল হাতে পায়ে কাদা মাটি এইসব লাইগা রয়েছে, ঘামে ভিজা গেছে জামা খান, আর চাদর খান কোমরে জড়ায়া বাঁধা ছিল। এদিকে মেজ রানী যে কয় মাস প্যারাসাদে ছিলেন বারবার রাঙারানিরে জিগাইছেন। তেনার দরজার বাইরে যে নাক ছবিখান পাওয়া গেছে, উনি দরজার বাইরে কোনো আওয়াজ শোনেন নাই। তিনি বলেন রমা নাকি বেশি অসুস্থ হইয়া পড়ছিল কইয়া তিনি তারে লইয়াই ব্যস্ত ছিলেন, কিছুই শোনেন নাই। কিছুদিন পর চন্দ্রকান্ত পরিবার লইয়া কলকাতা চলিয়া যান। তারপরই ঠাকুর চাকুরদের কানা ঘুষায় শোনা যাইতে লাগলো, কেউ ওখানে দোতলার বারান্দায় চাদর ঢাকা কাউরে চট কইরা চলিয়া যাইতে দেখছে। আধো অন্ধকারে কখনো কখনো মনে লয় রমার ঘরে ঢুকলো, কখনো বা চন্দ্রকান্তের খালি ঘরে। একদিন অধিক রাতে রমার ঘর থেকে হল্লার শব্দ শুনা নিচে পাইকরা সুইটটা এসে দেখে কে যেন রমার ঘর থেকে বাড়ায়া ওই লাইব্রেরি ঘর পার কইরা বারান্দায় আর কোনখানে সুইটটা গেল। এদিকে শব্দ শুনা রাজা বাবু আর ছেলেরা বাড়ায় আইছে বারান্দায়। আচ্ছা, তারা ওরে ধাওয়া কইরা সেদিন প্রথম জানতে পারে ওদিক পানে একটা দরজা আছে। দরজা? সে কোন রাজা বাদশার আমলে তৈরি বাড়ির অন্দরমহলের ওই দরজার কথা রাজা বাবুও জানতেন না। ততক্ষণে উপর থেকে পাইক রে বলাইছে প্যারাসাদের পেছন দিকে যাইতে। উহারা দেহে উপর থেকে নাকি একটা সিঁড়ি নামছে, সে কি কাণ্ড! সেখান দিয়া চাদর ঢাকার লোকটা পলাইতেছে। তবে ওরা ওরে দইরা ফেললো। আচ্ছা, কাছারি বাড়িতে আনন্দের পর দেখা গেল সে আর কেউ না, উমাকান্ত। উমাকান্ত? হ্যাঁ, দুয়ে দুয়ে সার করতে সময় লাগলো না কারো। কাছারি বাড়ির নিচে একখান কাল কুঠুরি ছিল, অপরাধীদিগের বিচারের আগে রাখা হইতো। সেখানে রাতের মতো হাত পা বাধ্যা তারে ফেলায় রাখছিল। এর একটা কারণ ছিল। কারণ? বড় রানীমা রাইতে রমার ঘরে গিয়াছিল দেখতে যে রমা এই সময় ওষুধ খাইয়া ঘুমায় থাকনের বদলে যাইকা কেন। আচ্ছা, রাজাবাবু বিচার করণের আগে রানীমার কথাও শুনতে চাচ্ছিলেন। রানীমা কন উনি ঘরে গিয়া দেখেন রমা হাঁপাইতাছে, আর রাঙা রানী তার পায়ে পইরা ক্ষমা চাইতেছেন। ক্ষমা? আর রমারে চুপ করতে কইতেছেন। চুপ করতে? ও, রমা বড় রানী মানে দেখা আবার উত্তেজিত হইয়া পড়ে। ওর কোমর থিকা অসার ছিল, হ্যাঁ, কিন্তু কথা তো কইতে পারতো ঠিক কইরাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও তারে কয় অত জোরে জোরে রোজ সন্ধ্যার সময় ওর বউ কি সব ওষুধ খাওয়াইতো, এই বইলা যে কি নাকি পায়ে বল আইব, কিন্তু খাওয়ানোর পর একটু ঘুমাইয়া পড়তো। কখনো কখনো আদৌ ঘুমে মনে হয়েছে ঘরে কেউ আছে। ওর বউয়ের সাথে নিচু স্বরে কথা কয়, নষ্টামো করে। বাবা! ওই দিন করলো কি,
ওই ওষুধটা রমার হাতে দিয়া পিছন ফিরতেই ও সেটা ফেলায় দিয়া অভিনয় কইরা মিশামিশি জল খাইয়া লয়। সকলে শুয়া পড়তে একখান লোক ঢুকা চাদর সয়াতে রমা দেহে সে উমাকান্ত। উমাকান্ত? রমা তখন হল্লা কইরা সব গোলরে জাগায়া দেয়। আজকে আর দিনে হলি হয়তো রাঙারাঙির জীবনের দুঃখরও বিচার করতো উকিল, কিন্তু তখন রাজা বাবুই বিচারক। আর ভাইয়ের স্ত্রীর সাথে সম্পর্ক তো গর্হিত অপরাধ। আর চরিত্র তো সকলেরই জানা ছিল। নিজের ঘরে শীত কাটছে, তার মানে তো মৃত্যুদণ্ড। 2 দিন পর ওই কালকুঠুরিতে তারে ফাঁসি দেওয়া হয়। ইতিমধ্যেই জানা যায় রাঙারানী পোয়াতি। রমা কয় ওরে বাপের বাড়ি দিয়ে আইতে। রমার জন্য একখান মাঝ বয়সী আদিবাসী দাসী রাখা হয়। রাঙারানী বাপের ঘরে গিয়া লোকলস যায় আর উমার ফাঁসির খবর শুনা বিষ খাইয়া মরে। এদিকে কুপুত্র রইলে কি হইব? রাইস পরিবারের রক্ত তো বটে, তাই যথাযথ প্রথা মাইন নাই ওর সৎকার করেন রাজাবাবু। উনি অনেক দিন পরে পরে নবগ্রামে আইতেন। রাজাবাবু মারা যাওয়ার পর বাংলাদেশ সরকার এই টেরাস্টের দায়িত্ব নিছে। আমাদের পরিবারের উপর পূজা আর এই পেরাসাদ দেখভাল করণের দায়িত্ব দিছে। সরকারের সব খরচের কিন্তু হিসাব দিতে হয়। এই হইল আমার জানা রাজ পরিবারের কাহিনী। তুমি যদি চন্দ্রকান্তের বংশের মাইয়া সত্যি সত্যি হতো, তোমারে আমি পেরাসাদ একবার ঘুরাইয়া দেখামু। আসছো আর শুনছো যখন, পুরোটা একবার দেখে যাও। আর কখনো হয়তো আইবা না এইদিকে। কাল সকালে একবার মন্দির পেরাঙ্গানে আইসো। রিসর্টে পৌঁছতে রাত 8টা বেজে গেল। ওরা ঘন্টাখানেক পরে ঘরেই ডিনার দিতে বলে নিজেরা গরম জলে স্নান করে এত লম্বা জার্নির ক্লান্তি দূর করল। নরম সাদা বিছানায় গা ছেড়ে দিল দুজনেই। প্রথম কথা বলল সুগতই। কি বুঝলে? হ্যাঁ গো, এই তুমি যেমন আন্দাজ করেছিলে না, সব মিলে যাচ্ছে। কিন্তু এরা যেটা জানে না সেটা কিন্তু আমি স্বপ্নে দেখেছি। আমার একবার এই করিডোরে গিয়ে দাঁড়াতেই হবে। একদম। আচ্ছা, সেজু কাকার তো বিধিমতো শ্রাদ্ধ হয়েছিল, উনি নিশ্চয়ই। আমারও তাই মনে হয়। উমাকান্ত দোষ করেছিলেন, শাস্তি পেয়েছেন। হ্যাঁ, শুধু তো ভাইয়ের স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক নয়, উনি তো একটা খুনও করেছিলেন। সেই তো। কারো জানা না থাকলেও আমরা তো বেশ বুঝতে পারছি ঘটনাটা ঘটেছিল। হ্যাঁ গো, পাইক পেয়াদারা ওনাকেও সেদিন অধিক রাতে পায়ে কাদা মাটি লাগা অবস্থায় আর ঘর্মাক্ত অবস্থায় দেখেছিল। আমার তো মনে হয় উনি রাজকুমারীকে মাটিতে পুঁতে ফেলেছিলেন। আমারও তাই মনে হয়। আর সেটা ওই প্রাসাদের পিছনেই কোথাও। হ্যাঁ, আগে দেখতে হবে পিছনে কতটা জায়গা আছে। নিঝুম রাতে খুব কাছে হলে মাটি কোপানোর শব্দ কেউ না কেউ তো শুনতে পেত। ঠিক কেউ তো শুনতে পেত। তাছাড়া রাজকুমারীর খোঁজও চলছিল। হ্যাঁ, পিছন দিকে খুঁজতে গেছিল যখন, তখন নির্ঘাত ডেড বডি সহ কোথাও লুকিয়েছিলেন। সেরকম লুকোনোর জায়গা থাকলে বুঝবো আমাদের ধারণাটা একদম ঠিক। ঠিক। সেজকা গলা টিপে ধরার পরেরটুকু যদি স্বপ্নে দেখতে পেতাম, তবে রহস্যের শেষ জটটাও ছেড়ে যেত। কি বলো? দেখবে কি করে? কেন? তখন তো তুমি অলরেডি মারা গেছো। আই মিন, রাজকুমারী মারা যাবার পর তো কিছু দেখতে পাইনি, তাই স্বাভাবিকভাবে তুমিও দেখোনি। সেই তো। তাই পরেরটা মনে হয় আন্দাজের ওপরই খাড়া করতে হবে। আচ্ছা, কাল আমরা মন্দিরে গেলে উনি প্রাসাদটা তো ঘুরিয়ে দেখাবেন। হ্যাঁ, আর তারপর আমাদের কাজ শেষ। শুধুই বোধহয় বেশি ছুটি নিয়ে ফেলেছি না? এখনো বলতে পারো না কাহিনী কোন দিকে মোড় নেবে। তোমার সাথে যা হচ্ছে সেটাকে অলৌকিক ঘটনাই বলা যায়, আর অলৌকিক হলে যা কিছু যখন তখন ঘটতে পারে। সেই। আমি একটা কথা ভাবছি, জানো? কি বলো তো?
ভাবছি হ্যাঁ কাল যদি শুধু প্রাসাদ দেখে চলে আসি তাহলে কি আমাদের কাজটা কমপ্লিট হবে? কেন? তুমি জানতে চাও না কেন রাজকুমারীকে এতদিন পাওয়া গেল না? হ্যাঁ, তাই অথবা তো। যদি আমরা খুঁজে পাইও তবে অবশিষ্ট হাড়গোড়ের সঠিক সদ্গতির ব্যবস্থা করা কি আমাদের উচিত নয়? হ্যাঁ অবশ্যই অবশ্যই। সঠিক গল্পটাও তো খুঁজে পেতে চাই। একদম। আর দেহাবশেষ পাওয়া গেলে তো সৎকার করতেই হবে, তাই না? না হলে তো আমার স্বপ্ন দেখাটা বন্ধ হবে না। ওটাই তো। তাহলে আমার মনে হয় কালীকিঙ্কর বাবুকে আমরা মানে তোমার ওই স্বপ্নের ব্যাপারটা বলা দরকার। না হলে উনি বুঝবেনই না আমরা কেন এত অতীত নিয়ে টানাটানি করছি। সেই আর তোমার কথা বিশ্বাস করলে আশা করি ওনার সাহায্যও পাবো। কিন্তু কিন্তু যদি বিশ্বাস না করেন? আরে না না, আগে থেকে এত কথা ভেবে লাভ কি? চলো কাল আগে মন্দিরে যাই। হ্যাঁ ঠিক আছে। এই শোনো, কিন্তু আমি কিন্তু পুজো দেবো, বুঝতে? ওটা আমাদের বংশের কুলদেবতার মন্দির। অবশ্যই অবশ্যই। পরদিন সকাল সকাল ওরা স্নান করে রাজরাজেশ্বরীর মন্দিরে উপস্থিত হলো। অবাক হয়ে দেখল আগের দিন সন্ধ্যার থেকে কত আলাদা লাগছে চারপাশটা। বেশ কটা ভ্যান গাড়ির দোকান বসে গেছে, কেউ ফুল বেলপাতা, কেউ ধূপদীপ, আবার কেউ প্যাড়া, নারকেলের মিষ্টি ইত্যাদি নিয়ে বসে গেছে পসরা সাজিয়ে। বেশ কিছু পুণ্যার্থী মানুষের আনাগোনা মন্দির প্রাঙ্গণকে বেশ জমজমাট করে রেখেছে। ওরাও একটা ডালাতে পুজোর সামগ্রী কিনে সাজিয়ে অন্যদের সাথেই লাইন দিয়ে মন্দিরে প্রবেশ করলো। ওদের দেখেই কালীকিঙ্কর বাবু বললেন, ও তোমরা আইসে গেছো? বেশ বেশ বেশ। এই পূজা দিয়া কোনো গাছের ছায়াতে একটু বসো। আইজ বেশি দর্শনার্থীদের ভিড় নাই। আমি একটু সাইরানি, আমি একটু সাইরানি, তারপর তোমাকে লইয়া ওই পেরাসা দেবে যামু। হ্যাঁ 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 অবশ্য ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওরা পুজো দিয়ে মন্দিরের পাশেই একটা বাঁধানো আম গাছের নিচে ছায়ায় বসল। ওরা এদিন রাজবাড়ির দরজার মতো জায়গাটা দিয়ে প্রাসাদের চাতালে হেঁটে ঢোকবার সময় নন্দিনী বলেছিল, দেখো আমার গায়ে না কেমন কাঁটা দিচ্ছে। কত কালের চেনা সব। এই চাতালে আবার যে হেঁটে বেড়াবো কোনোদিন, এটা ভাবতেই পারছি না। দেখো, এই দেখো না, বলেছিলাম না পুরো চাতালটা পাথরে। ওই দেখো ওই দেখো, আমাদের সামনাসামনি সেই কাছারি বাড়ি, আর বাঁহাতে মাঝখানে সেই প্রাসাদ। এখন দেখে কেমন রংচটা ভাঙাচোরা একটা দোতলা বাড়ি মনে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন আলো ঝলমলে ছিল পুরো মহলটা। আর ওই যে ওপরে দেখো, ওই সেই টানা বারান্দা। হ্যাঁ হ্যাঁ। আর উপরে গেলে দেখবে এক লাইনে সার দেওয়া একের পর এক ঘর। আচ্ছা। কত কথা বলে যাচ্ছিল নন্দা। অবাক হয়ে কথার সাথে সাথে ওর মুখের অভিব্যক্তির পরিবর্তন দেখছিল সুগত। খানিক পরে হাতে দুটো পুজোর ডালার মতো জিনিস নিয়ে ওদের দিকে এগিয়ে এলেন কালীকিঙ্কর বাবু। বললেন, অমন শুকনো মুখে বয়া থাকলে হইব নাকি? সকাল থেকে পূজা দাওয়ানের লেগে তো কিছুই খাওয়া নাই। এই ফল মিষ্টিটুকু একটু খাইয়া লও তো দেখি। এতক্ষণে ওদের খেয়াল হলো সত্যি খিদে পেটের ছুঁচোয় ডন দিচ্ছে। ওরা হাত বাড়িয়ে ডালি দুটো নিল। আপনি খেয়েছেন? হ, খাইছি। ওই দুইটা ফল আর মিষ্টি এই মুখে দিছি। আচ্ছা। তবে এখানে একটু বসেন ঠাকুর মশাই, আপনাকে একটু কটা কথা বলবো। কাল নন্দার সব পরিচয়টুকু দেওয়া হয়নি। নন্দা আসলে এই রাজ পরিবারের মেয়ে, এটা ঠিক কথা, কিন্তু ওর সাথে আরো একটা অদ্ভুত ব্যাপার ঘটছে গত 10 বছর ধরে। মূলত সেই কারণেই আমাদের এই অঞ্চলের কি ছুটে আসা। অদ্ভুত ব্যাপার? সে আবার কি কথা? আচ্ছা, আমারও একটা অদ্ভুত ব্যাপার হইল আজ যেই তোমাদিগরে এই প্রথমবার মন্দিরে দেখালাম তখন ওই নন্দিনী মায়ের দেখতেই মনে হইল
কোথায় যেন আগে দেখছি। গায়ে হঠাৎই কাঁটা দিয়া উঠল। কাল সন্ধ্যায় আমার বাড়ির বিদ্যুৎ বাতিতে অমন মনে হয় নাই, কিন্তু পরে ভাবলাম এই মনের ভেরাময় তো অহন তোমরা আবার কি কও দেখি। ঠিক, আসলে আপনি ওকে আগেও দেখেছেন। তা কি কইটা সম্ভব? আপনি প্রাসাদে চন্দ্রকান্তর ঘরে রাজকুমারীর ছবি দেখেছেন? কি 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 কইলে? রাজকুমারীর ছবি। হ্যাঁ, তাই তো। অবিকল তার মতোই তো দেখতে নন্দিনী মায়েরে। হ্যাঁ, তা এক পরিবারে রইলেও হইতে পারে। তুমি তোমা প্রমাণ দিয়াই দিলে যে তোমার রক্তে সত্যই এই রাজ পরিবারের রক্ত বইতাছে। নন্দিনী চোখ বন্ধ করে, তারপর বলতে লাগে, রাজবাড়ির পেছনের বাগানে মাঝখানে একটা ফোয়ারা আছে, তার দুধারে দুটো শিবলিঙ্গ, চাতালটা বাঁধানো লাল পাথরে। ঠাকুর মশাই তো কোন ছাড়। সুগত হাঁ হয়ে গেল নন্দার এই কথাগুলো শুনে। এগুলো কি বলল নন্দা? ও তো এই প্রথম এই বাড়িতে এলো, এটা স্বপ্নেও দেখেনি। কালীকিঙ্কর বাবু একেবারে হতবাক। তুমি কে মা? আজকের আগে এখানে আসো নাই? অন্দর মহলের লোক ছাড়া এই কথা তো কারো জানার কথা নয়। শুধু আমার বাবা পুরোহিত বইলা জানতে নয়তো। আমিও দেখছি রাজা বাবুরা এই বাড়ি সাইরা চইলা যাওয়ানোর পর সব ঘুরে দেখতে গিয়া। আমি এটাই বলতে চাইছিলাম ঠাকুর মশাই, ও শুধু এই বংশের মেয়ে নয়, ওর মধ্যে চন্দ্রকান্তের মেয়ে সেই রাজকুমারী বাস করে। এই বলে নন্দার সম্পূর্ণ স্বপ্নটা ওনাকে বলল সুগত। ততক্ষণে নন্দা যেন আর নিজের মধ্যে নেই, একা একাই প্রাসাদের সদর দরজার দিকে হাঁটা দিয়েছে। সুগতরা খেয়ালও করেনি। ওদের যখন খেয়াল হলো তখন আশেপাশে নন্দা কোথাও নেই। ততক্ষণে মন্দির চত্বর প্রায় খালি। রোজকার মতো ভোগদান করছেন রামশঙ্কর বাবু। সুগত এদিক ওদিক ছুটে দেখে এলো, নন্দা তো কোথাও নেই। কালীকিঙ্কর বাবুও কাছারি বাড়ি পর্যন্ত দেখে এলেন। শেষে কি মনে করে সুগত ওনাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, প্রাসাদের ওপরে ওঠার দরজা খোলা থাকে? দরজাই নাই। হ্যাঁ, ওই কবজা গুলানে জং ধইরা সব ভাঙা গেছে। শিগগির শিগগির ওপরে চলেন। নন্দা নির্ঘাত ওপরে চলে গেছে, ওই বাড়িটা ওকে টানছে। এতক্ষণ আমি আপনাকে ও স্বপ্নের কথাগুলো বলছিলাম, কিন্তু ও ও এখন যে বলল সব জাগা অবস্থায়, এটা এটা আমিও আগে কখনো শুনিনি। হা হা, ওর মধ্যে ওই রাজকুমারী জাগ্রত হইছে। সত্তর চলো, সত্তর চলো। চলুন চলুন, কিছু অনর্থ হওয়ার আগে ওর কাছে কিন্তু পৌঁছানোর দরকার আছে। হ্যাঁ হ্যাঁ। দুজনে প্রায় ছুটে প্রাসাদের কাছে এসে পলেস্তরা খসার দেওয়াল বাঁচিয়ে ইট আলগা হওয়া সিঁড়ি দিয়ে সাবধানে উপরে উঠে এলো। তারপর লাইন দিয়ে শোবার ঘরের সারি, বারান্দার শেষ পর্যন্ত দেখা যাচ্ছে দিনের আলোতে। নন্দা নেই। তাহলে নন্দা কোথায় গেল? কালীকিঙ্কর বাবু বললেন, সব ঘরগুলান তালা দেওয়া। প্রথম 4 খান ঘর রাজা বাবুর 3 পোলা, আর 1 খান চন্দ্রকান্তর পোলা। রাজা বাবুর 3 পোলারই বিয়া হয়েছিল, আর চন্দ্রকান্তের পোলা তখনও 20 বছর পাড়ায় নাই, তাই অন্দরেই থাকত। 4 খান ঘরের পর এইখান সকালে আইসা খুইলা দিই, এখানে পূজার জিনিসপত্র থাহে। ও বাবা, এই ঘরেও তো দেখি নাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, সবগুলান ঘরই দেখি। চলুন চলুন চলুন। সুগতর আর কোনো কথা কানে ঢুকছে না। ও নিজের ইচ্ছাতেই এখানে নন্দাকে নিয়ে এসেছে। বাড়িতে ঠিক করে বলেও আসেনি কোথায় যাচ্ছে ওরা। এখন নন্দার যদি কিছু হয়ে যায় তাহলে ওর বাবা মা, নিজের বাবা মাকে কি জবাব দেবে সুগত? ও পা চালিয়ে পুরোহিত মশাইয়ের থেকে এগিয়ে গেল। নন্দা ঠিক যেমন বলেছিল তেমন পরপর ঘরগুলো।
খোলা ঘরের পরেরটা বোধহয় রাজাবাবুর, তার পরেরটা ওদের মানে রাজকুমারীর, তার মানে চন্দ্রকান্তের পরেরটা সেই রাঙা কাকিমা আর রমাকান্তের। পরে আর একটা দরজা দূর থেকেই দেখা যাচ্ছে, মানে ওইটা সেই লাইব্রেরি ঘর। তারপরেই বারান্দা শেষ হয়ে ডান দিকে করিডোরে ঘুরে গেছে, আর সেখানেই হয়তো সেই দরজাটা, ওই যেখান দিয়ে সব ঘরে তালা দেওয়া। রমাকান্তের ঘরটা পেরোনোর সময় দরজাটার দিকে তাকিয়ে সুগত চোখ আটকে গেল। আরে, এটা তো বন্ধ না, আলগোছে ভেজানো, একটু ফাঁক রয়েছে। একটা পাল্লার করার সাথে বন্ধ তালাটা ঝুলছে। ও পিছন ফিরে ঠাকুরমশাইকে বলল, এই ঘরটাকে সকালে খুলেছিলেন? না, খুলি নাই তো। শিগগির আসুন, কি কি অঘটন ঘটলো দেখি। এই বলেই ও দরজাটা ঠেলে খুলে ফেলল। দরজার পাশে ডান দিকের বন্ধ জানলা, যার বাইরে দাঁড়িয়ে কোনো এক যুগে রাজকুমারী চাপা স্বরে দুই নারী পুরুষের কথা শুনেছিল। ঘরের ভিতরে তার নিচে পড়ে আছে নন্দা। সুগত ছুটে গিয়ে নন্দাকে নাড়া দিয়েই বুঝল নন্দা, নন্দা। ও অচৈতন্য। 5 কোলা করে ওকে বারান্দায় এনে শুয়ে নিজে বসে পড়ে কোলের উপর ওর মাথাটা তুলে নিল। সাথে সাইড ব্যাগটা থেকে জলের বোতল বার করে ওর মুখে ছিটিয়ে দিল। নন্দা নড়ে উঠে গলা থেকে শ্বাস নিতে কষ্ট হওয়ার মতো শব্দ বার করতে লাগলো। শুনতে পাচ্ছ? আরে আরে সারো ওরে, ওরে ওরে বোবায় ধরছে। একটা একটা কাজ করো তো, ওই ধীরে ধীরে ওর গালে একটু চাপড় মারো তো। সুগত সেরকম বার 3-4 করতে নন্দা যেন একটু সম্বিত ফিরে পেয়ে চোখ খুলল। শুনতে পাচ্ছ? কি হয়েছে? বারান্দার ছাদের দিকে, তারপর মাথা ঘুরিয়ে চারপাশটা দেখে উঠে বসতে বসতে বলল, আমি কোথায়? এখানে শুয়ে আছি কেন? এই তো এখানে কেন শুয়ে আছি? বোঝা গেল নন্দা যে প্রাসাদে উঠে এসেছে তার বোধ ওর নেই। সুগত বলল, আমরা যখন কথা বলছিলাম তখন একা একাই তুমি প্রাসাদে চলে এসেছো। এই তো এটা আমাদের ঘর ছিল। আস্তে। আর দেখো, এই পাশের ঘরটা, এটা রাঙা কাকির ঘর। তারপরে লাইব্রেরি, তারপরে সেই করিডোর, করিডোর, সেই করিডোর। ও হেঁটে করিডোরের মুখ পর্যন্ত গেল। সুগত আর কালীবাবু আস্তে চোখের ইশারায় বুঝিয়ে দিল দুজনেই নন্দার আমাদের ঘর কথাটা খেয়াল করেছে। সুগত তাড়াতাড়ি নন্দার পাশে গিয়ে দাঁড়ালো ও আঙুল তুলে অপেক্ষাকৃত নতুন ইটে গাঁথা দরজাটার মাপের জায়গাটাকে দেখিয়ে বলল, ওইখানটায় না দরজাটা ছিল, যেখানে সেচকা আমার কাঁধে তুলে নিয়ে নিচে চলে গেছিল। আস্তে। আবারও চমকালো সুগত। নন্দা রাজকুমারীর মৃত্যুর পরের কথা বলছে কি করে? ও নন্দাকে ধরে বারান্দায় কালীবাবুর কাছে নিয়ে এসে বলল, তুমি তুমি ওনার পাশে চুপটি করে দাঁড়াও, আমি একটু ওই খোলা ঘরটা দেখে আসছি। ওখানে কিন্তু বেশিক্ষণ থাকবো না, ওটা একটা অনৈতিক কাজের ঘর। ঠিক আছে, মনটা খুব শান্ত লাগছে। আচ্ছা আচ্ছা, চলো চলো নিচে খোলা হাওয়ায় যাই। হ হ হ মা, সেই ভালো, সেটাই ভালো। নিচে চলো, নিচে চলো। মন্দিরের সিঁড়িতে বৈশা আমরা কথা কই। আমাকে দেবী কিন্তু খুব জাগ্রত, তুমি তো জানোই। ওইখানে বইয়া মনে যা আসে কইয়া দাও মা, মন আরো শান্ত হইব। সুগত তবুও একটু ঘুরে এলো রাঙা কাকিমার ঘর থেকে। অদ্ভুত ব্যাপার, এ ঘরটা যেমন হওয়া উচিত তেমন মেঝেতে ধুলো ময়লা আর দেওয়ালে ঝুলকালি, কিন্তু একটু আগে যখন নন্দাকে নিতে ঢুকেছিল তখন একেবারে পরিষ্কার দেখেছে। ব্যাপারটা কি হলো? নন্দা যে পড়ে গেছিল ওর জামা কাপড়েও ময়লা লাগেনি। অদ্ভুত ব্যাপার, এত ময়লা থাকা সত্ত্বেও একটু ওরা নিচে নেমে আসে।
সুগত লক্ষ্য করে নন্দা একবারও বলছে না ও কি করে ওই ঘরে ঢুকলো। ওর কি কিছু মনে নেই? কালীকিঙ্কর বাবুরও খুব কৌতূহল হচ্ছিল। উনি তো বলেই বসলেন, মা, তুমি ওই ঘরে ঢুকলা কি কইরা? ও ঘরগুলো তো তালা দেওয়া ছিল তো। তালা দেওয়া? হ্যাঁ হ্যাঁ, তাই তো। না তো, আমি তো রাঙা কাকি দরজায় হাত দিয়ে রাজকুমারীর সাথে কি হতে পারে মনে করছিলাম। হঠাৎ দেখি হাতের চাপে দরজাটা ফাঁক হয়ে গেল, আর আমার গলায় সেই আঙুলগুলো আবার চেপে বসতে লাগলো। আমায় হিড় করে টেনে দ্রুত ঘরের মধ্যে নিয়ে গেল। আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। আমি নিতে পড়লাম, আর ঘরের অন্ধকার করে একটা মিষ্টি গন্ধ, একটা মাতাল করা ভাব, সে গন্ধে রাঙা কাকি বলল, এ আবার কারে? একে খুকুরে, তুমি কি করছো? এসব ও আমাকে ধইরা ফেলাইছে। দরজার বাইরে আড়ি পাচ্ছিল, আমি সব কইরা ধইরা ফেলাইয়া কি করব বুঝতে না পাইরা গলা ধরিছি। বোধহয় মইরাই গেছে গো। সর্বনাশ, এখন কি হইব? দুইজনারই তো গদ্দান চাইব। সব এত জইরা কথা কইও না, রমা জায়গা যাইব। না ও যাকবো না। হাইজ ওষুধটা একটু বেশি দিছি, কিন্তু দেওগানের কি করবা? ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে যাইতেছে। আরে কইতাছি না চুপ যাও। আমি অহনি পিছনে সিঁড়ি দিয়া নাইমা যাইতাছি ওরে নিয়া। যতক্ষণে ওরে খোঁজ দিয়ে আইব ততক্ষণে আমি জঙ্গলের মধ্যে ওরে পুঁতটা ফেলাইয়া দিমু। মাটি খুইলা? কিন্তু ঘুরবা কি দিয়া? ভগবান, এ কি হইয়া গেল? আস্তে আস্তে। মায়াটা আমার খুব ভালোবাসতো। আজ আমার জন্য এই পাপের শাস্তি আমি পাবো। আরে চুপ করো। পাপের শাস্তি। চুপ করো। কাকি এই সব বলছিল। ততক্ষণে কাকা আমাকে মানে ওই রাজকুমারীকে কাঁধে ফেলে চট করে বারান্দা পেরিয়ে করিডোরের অন্ধকারে মিশে পেছনে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। আচ্ছা, রাজকুমারী তো এখন মৃত, তাহলে তুমি এগুলো বলছো কি করে? না, রাজকুমারী তখনও মারা যায়নি। না, অত জোরে গলা আর নাক মুখ চেপে ধরায় সাময়িকভাবে সেন্সলেস হয়ে গেছিল। আর ঘরে টেনে নিয়ে যাওয়ার সময় হালকা জ্ঞান এসেছিল। আচ্ছা, কিন্তু 15 বছরের মেয়ে ওই শক নিতে পারেনি, রেজিস্ট করার শক্তি হারিয়ে ফেলেছিল। হয়তো ঘাড়ের দিকে হাতের চাপে কোনো নার্ভ ড্যামেজ হয়ে থাকবে। ও শুধু কথা শুনতে পাচ্ছিল, হাত পা নাড়ার ক্ষমতা ছিল না। ও গাছপালার মধ্যে ঘুরে বেড়াতো বলে ওকে নিয়ে যাওয়ার সময় গাছপালা আর রাতের ফুলের গন্ধে ও বুঝতে পারছিল যে বাগানের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর অনেকটা হাঁটার পর না গন্ধটা পাল্টে একটা বুনো গাছপালার গন্ধ পেতে লাগলো। তাই নাকি? চোখ খুলতেই পারছিল না, তাই দেখতেও পাইনি। একসময় ওকে ঝপ করে কাঁধ থেকে নামিয়ে রাখলো মাটিতে। পাথরে একটা জায়গায় পড়ে ওর খুব ব্যথা লাগলো। হঠাৎ অনেক লোকের কোলাহল কানে এলো। সেচকা তখন গাছের শুকনো পাতা, ভাঙা ডাল যা পারলো তাই দিয়ে ওকে ঢেকে দিতে লাগলো। নিজেও হয়তো কোনো ঝোপের আড়ালে লুকিয়েছিল। একটু দূর থেকে কোলাহল ফিরে গেল। তখন মশালের আলোয় জঙ্গলের মধ্যে আর কতটুকু দেখা যাবে? এভাবে কতক্ষণ শুয়েছিল কে জানে। একসময় বুঝতে পারে ওকে তুলে নরম ভেজা মাটির মধ্যে আবার শুয়ে দিল। তারপরে কি হলো? ওরকম করছো কেন? কষ্ট হচ্ছে? একটু জল খাবে? গায়ের উপর ভারী ভারী মাটির তলা পড়ছিল। দম বন্ধ হয়ে আসছিল। তারপর আর কিছু মনে আসছে না।
না না, আসবে কি করে? এবার তো সত্যি সত্যি রাজকুমারীর মৃত্যু হলো, তাই না? ইস ইস, জ্যান্ত জ্যান্ত পুঁতে দেওয়া হয়েছিল। কি সাংঘাতিক ঘটনা! হা ভগবান, ছি, কি ছি, 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 নিষ্ঠুর! ছি। কি অনাচার! রাজকুমারের আত্মার সদ্গতি হয় না আজ পর্যন্ত। না, না, না। সে সে কষ্ট পাইতেছে, তাই নন্দিনী মায়ের কাছে আইসা শান্তি চাইতাছে এত বৎসর ধইরা। হ্যাঁ, একদম একদম। এটা কাজ করো, তোমরা 2টা দিন এখানে থাকো। মায়েরে ওই পিছনের বাগানে লইয়া গিয়া দেহি রাজকুমারী সমাধির এই স্থানটা যদি দেখা দিতে পারে। ভাবতাছিলাম কাউরে কইব না এই ব্যাপারটা, কিন্তু কিন্তু মাটি খুঁড়তে হলে যাকে ব্যাটারে কই এই সম্পূর্ণ ব্যাপার খান। উনি মন্দিরের দিকে গেলেন ছেলেকে ডেকে আনতে। তখন সুগত নন্দাকে বলল, এই জন্যই আমি ওনাকে সবটা বলতে চেয়েছিলাম। ওনার সাহায্য ছাড়া আমরা কিছুই করতে পারবো না এখানে। আচ্ছা আচ্ছা, তোমার কি মনে হয় জায়গাটা চেনাতে পারবে তুমি? কি জানি, সেই সময় তো রাজকুমারীর চোখ বন্ধ আর হালকা চেতনা ছিল। হ্যাঁ হ্যাঁ, শুধু গন্ধ শুঁকে মনে হয়েছে কাকা তাকে বাগানের মধ্যে দিয়ে আরেকটু দূরে কোথাও নিয়ে গিয়ে নামিয়ে রাখলো। আর বুনো গন্ধতে মনে হয়েছে সেটা বাগান না, ঝোপ জঙ্গল হবে হয়তো। আচ্ছা, তবু একবার পেছনে গিয়ে চেষ্টা করে দেখতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, শোনো না, হ্যাঁ হ্যাঁ আমি একা উপরে গিয়ে ওই ঘরে ঢুকে পড়েছিলাম। হ্যাঁ। আমার তো কিছু মনে পড়ছে না স্পষ্ট। না না না, হ্যাঁ মানে তুমি তুমি ও ঘরের মেঝেতে অজ্ঞান হয়ে পড়েছিলে। তাই? আমার এখন মনে হচ্ছে ওই মিষ্টি গন্ধে ঘুমিয়ে পড়ে বাকি স্বপ্নটা তুমি দেখেছো। গলা টেপার পর রাজকুমারীর মৃত্যু হয়নি, স্বপ্নের এই অংশটাই দেখা বাকি ছিল তোমার এতদিন, সেটাই আজ সম্পূর্ণ হলো। হ্যাঁ, তাই হবে বোধহয়। তবে এই স্বপ্নটার মধ্যে পুরো গল্পটা শেষ হওয়ার পর বেশ হালকা লাগছে। কারণ রাজকুমারী তোমাকে যা জানাতে চেয়েছিল পুরোটা জানানো হয়ে গেছে। আর তোমার অজান্তে তুমি এখন গল্পটা ন্যারেট করতে গিয়ে রাজকুমারী বলছো, আমি বলছো না, যেন অন্যের গল্প শোনাচ্ছ। ও তাই বুঝি? আমি কিন্তু বুঝতেই পারিনি জানো। ওরা কথার মাঝেই দেখল সপুত্র কালীকিঙ্কর বাবু হন্তদন্ত হয়ে এদিকে আসছেন। ওদের কাছাকাছি আসতে ওরা শুনতে পেল উনি বলছেন, এক এক অতি অলৌকিক ব্যাপার রে শঙ্কর, তোরে অহন এমন কথা কমু যা তুই জীবনে শুনিস নাই। বলো কি বাবা? কিন্তু কিন্তু এ কথা বড়ই গোপনীয়, পাইস কান করা চলবো না কিন্তু। ও এমনকি এমনকি তোর মা বা বৌমাও জানবে না। তোর একটু সাহায্য করতে হইব এনাদের। আচ্ছা। রামশঙ্কর সমস্ত কথা শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। নন্দিনীর দিকে হাঁ করে তাকিয়ে রইলেন। নন্দিনী বলল, এই বিজ্ঞানের যুগে এটা কি করে সম্ভব আমি জানি না, কিন্তু এটা ঠিক যে আমি আগে কখনো পরিবারে ওর গল্প শুনিনি। আমার ঠাকুরদার নিজের বোন ছিল, কিন্তু ঠাকুমাকেও কখনো এইসব কথা বলতে শুনিনি। আমার আসল নাম রাজেন্দ্র নন্দিনী নামটা যখন থেকে বদলে ফেলেছি তখন থেকে আমি ওর স্বপ্ন দেখছি। এক স্বপ্ন প্রায়ই দেখি, আর স্বপ্নটা না একটু একটু করে বড় হয়। এই কথা শুনলে কেউ বিশ্বাস করবে না বলে কাউকে বলিনি এতদিন। পিছনের বাগানে গিয়ে আন্দাজে ও বুঝতে চেষ্টা করতে হবে কোথায় রাজকুমারীকে পুঁতে ফেলা হয়েছিল। জায়গাটা খুঁড়ে যদি কিছু পাওয়া যায় তবে সেটাকে চিতায় দিয়ে একটা পুজো করতে হবে।
ওই শ্রাদ্ধের মতন করে আর কি। তবে হয়তো ওই অতীত থেকে মুক্তি পাওয়া যাবে পুরোপুরি। হ্যাঁ, পুরা ব্যাপার খান বুঝছি, কিন্তু হঠাৎ করে লোক দিয়ে মাটি খোঁড়াইলি কেউ জিগাইব না তো আবার কেন আরে করতাছি? দৌড় দৌড়, লোকজনেরে কইবি এত আগাছা হইছে যে সাপ খুব বাড়াইতেছে, তাই বাগানটা পরিষ্কার করতে হইব। তাছাড়া মন্দির থেকে একটু দূরে একটা কল ঘরও বানাইতে হইব, এর লেগা মাটি খুঁড়তে হইব। হ্যাঁ, ঠিক ঠিক। সুগত কালীকিঙ্করের বুদ্ধি দেখে চমৎকৃত হয়ে যাচ্ছে। ও বলল, তাহলে আজ আপনারা যদি লোক লাগিয়ে বাগানটা পরিষ্কার করে রাখেন, তাহলে আমি কাল নন্দাকে নিয়ে এখানে আসবো আবার। আজ একদিনের পক্ষে ওর অনেক ধকল গেছে। আজ আমরা রিসর্টেই বরং ফিরে যাই। আচ্ছা, তাই হোক। হ্যাঁ, এই বিকাল বিকাল না হয় আমাকে বাসায় একটু আইসো। আচ্ছা আচ্ছা। মোর নাতিন দীপা তোমাকে সাইড দিকটা ঘুরায় দেখাইব। আচ্ছা আচ্ছা ঠাকুরমশাই। সেদিন বিকাল ওদের গ্রাম ঘুরিয়ে দেখাতে নিয়ে যায় দীপা। হাট, গ্রামের হেলথ সেন্টার, নদীর ধার ঘুরে আর একটা রাস্তা দিয়ে বাড়ির পথ ধরল তারা। এক জায়গায় এসে সুগত হাত দেখিয়ে বলল, ওখানে কি মানে জঙ্গল বলে মনে হচ্ছে? এ গ্রামে জঙ্গল আছে নাকি? আর কোথাও নাই, ওইটা রাজবাড়ির পেছন দিক। শুনছি বাড়ির অন্দরমহলটা পিছন দিকে, তাই যাতে বাকি গ্রামের সাথে দূরত্ব থাকে, সাধারণ লোক যাতে অন্দর মহিলাদের দেখতে না পারে, তার লিগা সেই ইংরেজ আমলে যখন প্রাসাদ বানানো হয়েছিল তখনই ওই শাল, সেগুন, বট, অশ্বত্থ জাতীয় বড় গাছের চারা আইনা লাগানো হয়। আর পরে সেইগুলান বড় হইয়া মাইন্সের তৈরি জঙ্গল হইয়া গেছে। আচ্ছা। আর জঙ্গলের এদিক পর্যন্ত রাইজবাড়ির সীমানা। ওরা ফিরে এলো ঠাকুর মশাইয়ের বাড়িতে। রামশঙ্কর বাবু ততক্ষণে ফিরে এসেছেন। দুই দেশের নানা গল্প হলো। গল্প করতে করতে খাওয়া শেষ করতে বহু সময় লাগলো। ওরা বেরোনোর আগে রামশঙ্কর বাবু বলে দিলেন পরদিন 10টার আগে চলে আসতে। বাড়িতে আর সবার সামনে বাকি কোনো কথা হলো না। পরদিন ওরা যখন মন্দিরে পৌঁছল, কালীবাবু পুজোয় ব্যস্ত ছিলেন। রামশঙ্কর বাবু ওদের নিয়ে বাড়ির পাশ দিয়ে পিছনের বাগানে গেলেন। দেখেই বোঝা যাচ্ছে সদ্য আগের দিনই ঘাস, আগাছা প্রভৃতি কাটা হয়েছে। ফোয়ারার লাল পাথরের চাতালটা ছাড়িয়ে একটু পর থেকেই বড় গাছের জঙ্গল শুরু হয়েছে। তখনও কাজ করার লোকেরা আসেনি। রামশঙ্কর বাবু নন্দিনীর দিকে ফিরে বললেন, কি সেনা লাগতাছে? হ্যাঁ, কাল ওপরে ঘুমিয়ে পড়ে এই বাগানটা না আমি দেখেছি বোধহয়। এই যে ডান দিকে না একটা কদম গাছ ছিল, ওইখানটায়। আর এদিকে সার দিয়ে সুপুরি গাছ ছিল বেশ কয়েকটা। হ্যাঁ, কদম গাছটা বছরাষ্টেক আগে বাস ফইলা নষ্ট হয়ে গেছে, তাই কাইটটা ফেলা হয়েছে। সে কি? গোড়াটা এখনো আছে, ওইখানেই আছে। আচ্ছা। আর সুপারি গাছগুলো নিজেই মইরা গেছে। তা কিছু বুঝতে পারতাছেন উমাকান্ত রাজকুমারীরে লইয়া কোথা পুথা দিছিল? তার তো তখন চোখ বন্ধ ছিল। আচ্ছা আচ্ছা, চেষ্টা করছি বোঝার। হ্যাঁ, এই সুগত, হ্যাঁ 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 একটু এদিকে এসো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। হ্যাঁ, এই শোনো, ওই দোতলা থেকে ওই সিঁড়িটা বাগানে যেখানে শেষ হয়েছিল, হ্যাঁ হ্যাঁ, সেখানে আমার নিয়ে চলো। চলো চলো চলো। রামশঙ্কর ওদের দুজনকে পথ দেখিয়ে নিয়ে চললেন। সেখানে আর সিঁড়িটা নেই। রাজাবাবু সিঁড়িটাকে ভেঙে ওপরের দরজাটা ইট দিয়ে গাঁথিয়ে দিয়েছিলেন। তবে শেষ ধাপের সিমেন্টটা এখনো চিহ্ন হিসেবে রয়ে গেছে। ওখানে পৌঁছে নন্দা বলল, সাদা চোখে আমার কিছু বোঝার কথা নয়। ভাবছি ওই রাজকুমারীকে কাঁধে নিয়ে সেজো কাকা যে হেঁটেছে, হ্যাঁ,
তার প্রতিটা স্টেপ মনের মধ্যে রয়েছে আমার, জানো তো। আচ্ছা এক কাজ করি, আমি চোখ বন্ধ করি, আচ্ছা। আর এই শোনো, এই তুমি আমার হাতটা ধরো। হ্যাঁ ধরলাম ধরলাম। হ্যাঁ, আমি যাতে পড়ে না যাই যেন। না না না। আমি সেই হাঁটাটা অনুভব করে করে এগোই। আচ্ছা। নন্দা সিঁড়ির পাশের দেওয়াল ধরে কয়েকটা পা হাঁটল, তারপর বাগানের মধ্যে দিয়ে সোজা জঙ্গলের দিকে চলতে থাকল। এদিকে লাল চাতালটা নেই। কাঁচা মাটির উপর দিয়ে যেতে যেতে একাধবার হোঁচট খাচ্ছিল। সুগত ধরে ধরে ওকে নিয়ে এগিয়ে চলল। এক জায়গায় নন্দা বলে ওঠে, এখানে না হাসনু হানার গন্ধ পেয়েছিলাম। হ্যাঁ অহনও আছে, অহন ফুলের সময় না, কিন্তু আছে। আর আর 12 পা গিয়ে রমাকান্ত রাজকুমারীকে মাটিতে নামিয়ে রেখেছিল। আচ্ছা। সুগত তাকিয়ে দেখল আর 2-1 পা এগোলেই ওরা জঙ্গলের চৌহদ্দিতে পা রাখবে। তিনজনে সন্তর্পণে পা গুনে গুনে এগোতে থাকে বড় গাছের মধ্যে দিয়ে। আরেকটু বাঁদিকে সরে গিয়ে থেমে গেল নন্দা। বলে, এখানে এসে উমাকান্ত না থেমে গেছিলেন। এখানে? হ্যাঁ, এখানটায়। আচ্ছা। চারিদিকটা তাকিয়ে দেখলেই বোঝা যায় নুড়ি, পাথর, শুকনো পাতা, গাছের ভাঙা ডাল কি পড়ে নেই। এখানে যে কোনো মানুষকে শোয়ালে ব্যথা লাগারই কথা। পাশেই দেখা গেল ঝোপঝাড়ের মধ্যে একটা ছোট্ট ঢিপির মতো, মানে ওই আশেপাশের থেকে একটু উঁচু। আগে হয়তো পরিষ্কার ছিল, এখন আগাছায় ঢাকা। কিন্তু অদ্ভুতভাবে একটা জবা গাছ জন্মেছে ওইখানে, আর তাতে একটাই মাত্র হলুদ জবা হয়ে আছে। চারিদিকে কিন্তু কোনো ফুলের গাছ নেই। নন্দার চোখ আটকে গেল ওই হলুদ ফুলটায়। হলুদ রং, হলুদ ঢাকাই। আমার মনে বলছে ওই ডিপিটার নিচেই আছে রাজকন্যা। আমার মন বলছে। আপনার এখানেই মনে হইতাছে? ঠিক তো? হ্যাঁ, মনে তো হচ্ছে। চারপাশে আর তো কোনো ইন্ডিকেশন পাচ্ছি না। ব্যাস ব্যাস, দেখতাছি। ওরা মন্দিরের সামনে ফিরে এলো। লেবারাররা এসে বসে আছে। রামশঙ্কর তাদের দেখে সুগতকে বলল, আপনারা একটু আম গাছের নিচে বয়েন, আচ্ছা। আমি লোকজনরে কাম বুঝাইয়া দিয়া আইতাছি, ঠিক আছে ঠিক আছে তারপর চারদিকটা ঘুরাইয়া দেখাইতাছি। ঠিক আছে। একজন কৌতূহলবশত জিজ্ঞাসা করে বসলো, এনারা কারা সট্টাহুর? আরে কলকাতা থেকে বেড়াইতে আইছেন, আমাগো রাইস পরিবারের সাথে যোগ আছে, তাই মন্দির দেখতে আইছেন। চলো চলো, আইজ অনেক কাম। কলঘরের একটা জায়গা ঠিক করছি, কিন্তু ওখানে একটা বড় সুন্দর ফুলের ঘাস গজাইছে। ওইখান শিয়র বাসায়ে সাবধানে তুইল্লা মন্দিরের এদিকে কোথা ফুঁইতা দিও তো নিত্যানন্দ। কথা বলতে বলতে ওরা সবাই আবার রাজবাড়ির পিছন দিকে চলে গেল। রামশঙ্কর বাবুর উপস্থিত বুদ্ধি দেখেও সুগত বেশ খুশি হল। এনারা পিতা পুত্র বেশ তাৎক্ষণিক বুদ্ধির অধিকারী। ওরা গাছতলায় কিছুক্ষণ বসার পর কালীকিঙ্কর বাবু মন্দির থেকে প্রসাদ হাতে বেরিয়ে এলেন। কাজ হইল কিছু? হ্যাঁ, নন্দা একটা জায়গা দেখিয়ে দিয়েছে। রামবাবু লোকজন নিয়ে সেদিকেই গেছেন মাটিটা খোঁড়ার জন্য। ভালো ভালো, বেশ ভালো। তোমরা এই প্রসাদটুকু খাইয়ালো। আচ্ছা আচ্ছা, দিন দিন। তারপর আজ ওই কাছারি বাড়িখান দেখবে নাকি? হ্যাঁ হ্যাঁ, দেখবো। হ্যাঁ হ্যাঁ। কাছারি বাড়িটার মধ্যে এক রহস্যময় ভাব আছে। মাটি থেকে 4-5 ধাপ সিঁড়ি বেয়ে উঠে থাম ঘেরা টানা বারান্দা। এখানেও সার দিয়ে ঘর। 2-1টা খুলে দেখালো ঠাকুরমশাই। হঠাৎ ওরা শুনতে পেল একটা লোক বাগানের দিক থেকে চেঁচাতে চেঁচাতে আসছে। বট্টাহুর, ও বট্টাহুর, এবার এদিক মানে আয়েন বট্টাহুর। সট্টাহুর আপনার ডাইতেছে।
মাটি খুঁড়া কি বাড়াইছে দেখবে না এন। নন্দা উত্তেজনায় সুগতর হাতটা খামচে ধরল। সুগত চাপা স্বরে বলল, বেশি ইন্টারেস্ট দেখিও না, ওর সামনে বেশি ইন্টারেস্ট দেখিও না, অবাক হবার ভান করতে হবে। হ্যাঁ, হমা তাই কইরো। তোমরা কিছু জানো তা অগ সামনে একদম বুঝাইবা না, কিন্তু আমার সাথে গিয়া হঠাৎই দেখলা এমন ভাব কইরো। আচ্ছা আচ্ছা। কালীকিঙ্কর বাবু লোকটাকে বললেন, আবার কিবারে এলো? এসব অনেক পুরান জায়গা, মাটি খুললেই কিছু না কিছু বাড়াইতেই থাকে। চলো চলো দেখি। চলেন চলেন। সুগতদের উদ্দেশ্য করে বললেন, তোমরাও চলো হে, ওই পুরান জায়গা ও কোনো আবিষ্কার হইল কিনা গিয়া দেখি। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। ওরা ওখানে পৌঁছে দেখল সকলে খুব উত্তেজিত হয়ে চৌকো আর বেশ ডিপ করে কাটা একটা গর্তর ভিতর বারবার দেখছে। কালীবাবুকে দেখে ওনার পুত্র রামশঙ্কর বললেন, বাবা দেখা যাও, গর্তের ভিতরে একখান কঙ্কাল। হাড়গোড়ের কি আছে জানি না, খালি একখান হাতের লম্বা হাড় আর খুলিটুক দেখা যাইতাছে। কালীবাবু আর সুগত এগিয়ে গেল গর্তে উকি মারতে। সুগত কালীবাবুর অনুমতি নিয়ে অনেকগুলি ছবি তুলল, তারপর বলল, তোমরা আস্তে করে হাত দিয়ে মাটি সরিয়ে পুরো কঙ্কালটা বের করতে পারবে? ওরা কাজে লেগে পড়ল। রামশঙ্কর তদারকি করতে লাগলেন। সুগত পিছিয়ে এসে নন্দাকে তোলা ছবিগুলো দেখালো। কালীবাবু সাথে এসে ছবি দেখার ভান করে নিচু স্বরে বললেন, যদি কেউ প্রশ্ন করে কার কঙ্কাল, তখন কি কমু তাই চিন্তা করতাছি। কবর মানে কেউ ভাবতে পারে অন্য ধর্মের কিনা, তখন বলবেন কয়েকশো বছর ধরে হিন্দু জমিদারের সম্পত্তিতে সেটা হওয়া সম্ভব না। অন্দরমহলের খবর তো সবাই জানতো না। হয়তো কোনো শিশু অসুখে মারা গেছিল, আগে বেশি ছোট শিশুকে পোড়ানো হতো না, তেমনই কোনো বাচ্চা হবে। এমনিতেই একটা 15 বছরের মেয়ের হাড় আশা করি ছোটোখাটোই হবে। আচ্ছা তাই কমু। ওই হাড়গুলান তুইলে আনবো তো? আগে পুরো কঙ্কালটার ছবি তুলব, তারপর আনতে তো হবেই। একটা চিতা প্রস্তুত করতে বলবেন। ওকে পুড়িয়ে শ্রাদ্ধ না করলে আমাদের আসার আসল উদ্দেশ্যটাই সফল হবে না। হ ঠিক কইছ। দেখি কতদূর কাজ আগাইল। মাটি সরিয়ে হাড়গোড় বার করতে গিয়ে আর একটা জিনিস আবিষ্কার হলো। কঙ্কালের গায়ে বেশ কিছু গয়না পাওয়া গেল। গলায় একটা লকেট সহ হার, কানে দুটো ঝুমকো, হাতের 4 গাছা চুড়ি আর 2 হাত মিলিয়ে বেশ কয়েকটা আংটি। মন্দিরের আর কয়েকজন কর্মচারীও ইতিমধ্যে এসে জুটেছে। গ্রামের লোকের কাছে যাতে খবরটা ঠিকঠাক যায়, তাই কালীবাবু বললেন যে ওগুলো সরকারের ঘরেই জমা দিতে হবে। এটা কার কঙ্কাল তা নিয়ে কথা উঠল ঠিকই, পুরনো গল্প এরা তো কেউ জানে না, কাজেই কালীবাবু যা বললেন তাই এরা মেনে নিল। তবে একটা ব্যাপারে সবাই একমত হলো যে কঙ্কালটি ঠিকমতো সৎকার করা উচিত। সেই মতো ছোট করে একটা চিতা সাজিয়ে ওরাই কঙ্কালটা দাহ করে দিল। নন্দিনী সামনে দাঁড়িয়ে সব দেখল। তারপর কালীবাবু ওদের নিয়ে মূল মন্দিরে এলেন। বললেন, আমি বাড়ি গিয়ে আগে পূজার সময় দেখা তোমাকে খবর দেব। কাল নবগ্রামে আসো তো? আমরা আরো 2 দিন থাকবো। কাজটা আমি বংশের মেয়ে হিসাবে নিজে হাতে করতে চাই। ওখানে একটু হাত চাপাতো তোমার। কি? নন্দা কিছু বুঝল না। সুগত চোখের ইশারায় বলল হাতটা পাততে। নন্দা ডান হাতের পাতাটা ওনার সামনে খুলে ধরতে এই যে। কালীবাবু ওর হাতের উপর রাজকুমারীর গলার হারটা দিয়ে বললেন, এই লহেরটা উল্টায়া দেহ। নন্দা উল্টে দেখল, তাতে খোদাই করে লেখা রাজেন্দ্র নন্দিনী। হ
এর ওপর একমাত্র অধিকার কিন্তু তোমার। মা মা এইটা তুমি রাহো 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 মা। না 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 না, তা কি করে হয়? যা পাওয়া গেছে তা যদি সরকারকে না জানাতে চান তাহলে আপনার পরিবারেই রেখে দিন না। এইটা তোমার না হইলে আইজ এত বৎসর পরে নিয়তি তোমারে এখানে টাইনে আনতো না। আচ্ছা, এক কাজ করি, এই মৃতদেহের সাথে ছিল তো, কাল পূজার সময় ইয়ার শুদ্ধি কইরা তারপর দিবনে। এইটা তুমি কিন্তু মা না কইরো না, তুমি নিলে আমি খুব আনন্দ পামু। আচ্ছা। ওরা রিসর্টে ফিরে এলো। নন্দার এখনো বিশ্বাস হচ্ছে না একটা স্বপ্ন কি করে এইভাবে সত্যি হতে পারে। যেন ওই রাজেন্দ্র নন্দিনী তাকে একটু একটু করে এগিয়ে নিয়ে গেছে কার পর কি করতে হবে বলতে বলতে। আজকের যুগে কেউ এ কথা বললেও বিশ্বাস করবে না, দুজনের মুখেই যেন কথা হারিয়ে গেছে। বিকেলের দিকে রামশঙ্কর সাইকেল করে রিসর্টে এসে খবর দিয়ে গেল পরের দিন বেলা 11টায় ভিড় কমলে পুজো শুরু হবে। এদিন বিকেলটা রিসর্টেই কাটিয়ে দিল ওরা। পরদিন কালীবাবু ছোটর মধ্যে একটা পুজোর ব্যবস্থা করেছিলেন। নন্দিনীর ইচ্ছায় সে পুজোর সমস্ত খরচ সুগতই দিয়েছে। শেষে গয়নাগুলো শুদ্ধ করে হারটা প্রায় জোর করেই নন্দার হাতে তুলে দিলেন কালীকিঙ্কর বাবু। পরদিন ভোর ভোর বেরোবে ওরা, একটু রাজরাজেশ্বরী মন্দির ছুঁয়ে যাবে। কালীকিঙ্কর বাবু ওই ভোরে উপস্থিত হয়েছিলেন। ওনাকে পায়ে হাত দিয়ে প্রণাম করল দুজনেই। দুটো যুগের মধ্যে এই যোগসূত্রটি না থাকলে এ কাজ সম্ভব হতো না। আসি ঠাকুর মশাই, আচ্ছা আপনি ভালো থাকবেন। আচ্ছা, আসো। ভোরের দিকে বেশ ঠান্ডা, অনেকেই গায়ে চাদর জড়িয়েছে। ওরাও হালকা হাফ সোয়েটার আর চাদর এনেছিল। বাস টার্মিনাসের পাশ দিয়ে গিয়েই হাইওয়ে ধরতে হয়। এখানটায় কিছু মানুষের ভিড় হয়েছে দূরপাল্লার বাস ধরবার জন্য। গাড়ি বেশি তাড়াতাড়ি এগোতে পারছে না, খালি সামনে লোক এসে পড়ছে। একটা লোক হঠাৎ সামনে এসে পড়তেই সুগত হর্ন বাজালো। সেও চমকে চাদর সরিয়ে পিছনে তাকাতেই নন্দার মুখ থেকে অস্ফুটে বেরিয়ে এলো স্টিরিওর গানের শব্দে। সুগত খেয়াল করল না, গাড়ি তখন গতি বাড়িয়ে হাইওয়েতে উঠে পড়েছে। শুনছিলেন মুনমুন বলের লেখা আজকের কাহিনী অতীতের মুখোমুখি। এই গল্পে বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করলেন তারা হলেন সুগত, সুদীপ্ত, নন্দিনী, দীপা, দীপার মা এবং রাঙা কাকিমার ভূমিকায় সুমিতা, কালীকিঙ্কর সঞ্জয়, রামশঙ্কর, উমাকান্ত এবং গ্রামবাসীর ভূমিকায় অরূপ এবং সূত্রধর সৌভিক। সম্পাদনা অরূপ দাস। মিউজিক এবং স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ।